চলে যাচ্ছি নিজের চেনা শহর ছেড়ে অন্য এক অচেনা শহরে, যেখানে থাকবে না কোনো বাধার জীবন। হ্যাঁ, স্বাধীনভাবে জীবনকে উপভোগ করার জন্যই চলে যাচ্ছি বাসা থেকে। বাসার ধরা বাঁধা জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। আচ্ছা, আপনারা বলেন তো, আমি একটা পুরুষ মানুষ, আমার কি নিজের কোনো স্বাধীনতা থাকবে না? কেমনটা লাগে বাসা থেকে বের হলে এক গাধি লোক পিছনে পিছনে পাহাড় দেয়। হ্যাঁ, আব্বুর আদেশে আমার জন্য চারপাশে চারটা বডিগার্ড আমার পাশে ছায়ের মতো লেগে থাকে। অনেকবার আব্বুকে বলছি আমি এসব কিছু চাই না, আমি নিজের মতো করে বাঁচতে চাই, কিন্তু কে শুনে কার কথা। তাই মনের ভিতরে অনেক দিন থেকে রাগ পুষিয়ে রাখছিলাম, যার জন্য আজ সাহস করে সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আসছে। আর মাত্র কয়েক মিনিট, তারপরেই বাস আসবে। ওহ হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি কই যাচ্ছি। আমি ঢাকায় চলে যাচ্ছি, সেখানে আমার চেনা জানা কেউ নেই। আচ্ছা, বাস আসছে, আগে উঠি, তারপর বাকি ইতিহাস বলছি। ওকে। বাসে উঠে পড়লাম। টিকিট অনুযায়ী সিট খুঁজতে লাগলাম। ও মা, আমার সিটে একটা বোরকা পরা মেয়ে বসে আছে। এই যে, শুনছেন? শুনছি। সিটটা আমার। মেয়েটা সিটের চারদিকে তাকাতে লাগলো। কই, কোথাও তো আপনার নাম লেখা নেই। সিটে কোনো নাম লেখা থাকবে? এই যে টিকিট দেখেন। পাশের সিটে বসে পড়ো। পাশের সিটে কেন বসবো? আপনি আপনারটাই বসেন, আমারটা ছাড়েন। আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। মনটা একটু খারাপ হয়ে গেল, কেননা জানালার পাশের সিটটা ছাড়তে হলো। চাইলেই তর্ক করতে পারতাম, তো মেয়েদের সাথে তর্ক করা ঠিক না, তাই চুপচাপ পাশের সিটে বসে পড়লাম। ও হ্যাঁ, এখন ছোট করে পরিচয়টা দিয়ে নেই। আমাকে তো সবাই চিনেন, তারপর আবার বলছি আমি হাসান। আপন বলতে আব্বু, ভাইয়া আর ভাবি ছাড়া কেউ নেই। আমি মাত্র ইন্টার শেষ করেছি, ভাবছিলাম বাইরে কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হব, কিন্তু আব্বু চায় না আমি বাসার বাইরে থাকি। কিন্তু আমার আর ইচ্ছে নেই এইভাবে বন্দি জীবনযাপন করা, তাই নিজের একটু স্বাধীনতার জন্য আব্বুকে ছেড়ে চলে যাচ্ছি। তবে যোগাযোগ ঠিকই করব, না হলে আব্বু অনেক কষ্ট পাবে। তবে এখন যোগাযোগ করব না, ঢাকায় গিয়ে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে আব্বুর সাথে যোগাযোগ করব। আপনাদের খুব ইচ্ছে করছে তাই না আমার আব্বু কি করে তা জানার জন্য? কিন্তু আমি এখন তা বলবো না, গল্পে আসা যাক। জানেন আমি কে? আপনি যেই হন না কেন, আমার কিছু যায় আসে না। ওকে। আজ মনটা ভালো আছে বলে ছেড়ে দিলাম, না হলে বুঝাই দিতাম আমি কে। আমি কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইলাম। মেয়েদের সাথে তর্কে যাওয়া মানে নিজেকে নিজেই ছোট করা। মেয়েটি বোরকা আর মুখ ঢাকা ছিল, তাই ঠিকমতো দেখতে পারলাম না মুখটা কেমন। তবে চোখ দুটো অনেক টানা টানা। বাস চলছে তার আপন গতিতে, মাঝে মাঝে স্টেশনে দাঁড়াচ্ছে, আবার যাচ্ছে। বেশ রাত হয়ে গেল, তবুও গন্তব্যে পৌঁছালাম না। রাত প্রায় 3টা বাজে। প্রচুর পরিমাণে খিদে পাইছে, কি করব, সে বিকেল থেকে বসে আছি। একে তো খিদে, তারপরে আবার মেয়েটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। কি শয়তান মেয়ে ভাবা যায়। তখনই একজন বলতেছে, বাদাম নেবেন নাকি? বাদাম। আমি তাকে দাঁড় করালাম। মামা কত করে? 20 টাকা করে। আচ্ছা মামা, আমাকে তাহলে 1 প্যাকেট নেন। মামার থেকে 20 টাকার বাদাম নিলাম। বাদাম খাচ্ছি মনের সুখে। সব শেষ করলাম, তারপরেও যেন পেটে কিছুই হলো না। সে দুপুরে বাসা থেকে বের হয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। আচ্ছা, আপনার নাম কি? মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম। নাম শুনে কি করবেন, চুপচাপ বসে থাকেন। একটু আগেই খুঁজে খুঁজে কথা বলছিল, আর এখন আবার রাগ দেখায়। মেয়েদের বুঝতে হলে এক জন্ম দিয়ে মনে হয় হবে না। বিড়বিড় করে কি বলা হয়? কই কিছু না তো। তা নামবেন কই? মিরপুর। কই যাবেন? তা তো ঠিক জানি না। মানে আপনি কি পাগল? আসলে আমি বাসা থেকে পালিয়ে আসছি। এতদিন শুনছি আর দেখেছি মেয়েরা বাসা থেকে পালিয়ে যায়, আর আজ প্রথম দেখেছি কোনো ছেলে বাসা থেকে পালিয়ে আসছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তা কেন পালিয়ে আসলেন এত দূরে? কারণটা কি জানা যাবে? দুঃখিত। ওকে বাই, ভালো থাকবেন। আমার নাম্বার স্টেশনে চলে এসেছি। মেয়েটি চলে গেল। সামনেই মিরপুর স্টেশন, তাই আমিও নামার জন্য অপেক্ষা করছি। ভোর 4টায় নামলাম বাস থেকে।
নতুন এক শহরে পা পড়লো, কিন্তু এখন কই নামবো, কই যাব? স্টেশনে বসে চিন্তা করছি কই যাব এখন, আমি তো কিছুই চিনি না। আর পেটে খিদেটাও ছিল প্রচুর পরিমাণে, তাই মাথাও খুব ভালো কাজ করছে না। না, আগে হালকা কিছু নাস্তা করে নেই, তারপর না হয় চিন্তা করা যাবে কই যাওয়া যায়। স্টেশন থেকে বের হয়ে একটা হোটেলে ঢুকলাম। মামা কি খাবেন? আপনাদের এখানে কি কি আছে? ডিম, পরোটা আর খিচুড়ি মামা। আচ্ছা, তাহলে ডিম আর পরোটাই নিয়ে আসেন। আচ্ছা মামা, আপনি বসেন, আমি যাবো আর আমু। একটু পরে চলে আসলো ডিম পরোটা নিয়ে। পেট পুড়ে খেয়ে নিলাম। বিল আসলো 115 টাকা। বিল দিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। রাস্তায় কয়েক সেকেন্ড পর পর বাস যাচ্ছিল, কোনটায় উঠবো কিছুই তো বুঝতে পারছি না। না, এত ভেবে কাজ নেই, একটাতে উঠে পড়ি। যেই ভাবা সেই কাজ। একটা বাস আসলো আর আমি উঠে পড়লাম। বাসের মধ্যে অনেক ভিড় ছিল, যার জন্য কপালে কোনো সিট মিলল না। কি আর করার, ঝুলিয়ে ঝুলিয়ে চলে আসলাম নবীনগরে। আগে নাম জানতাম না, বাস থেকে নামার পরে জানতে পারছি জায়গাটার নাম নবীনগর। ঘড়িতে তখন সকাল 9টা বাজে প্রায়। এখন কি করব, কই যাব? বেশ কিছুক্ষণ থেকে হাঁটতেছি, টেনশনে মাথা কাজ করছে না। তবে কি বাসায় ফিরে যাবো আবার? না, কি ভাবছি, আমি বাসায় যাওয়ার জন্য তো আসি নাই, এখানে নিজের মতো করে বাঁচবো। এই যে মামা, কই যাবেন বলেন তো? আপনারে অনেকক্ষণ থেকে এইখানে ঘুরঘুর করতে দেখছি। আমি কই যাব নিজেও জানি না। আচ্ছা মামা, আমার একটা সাহায্য করতে পারবেন? বলেন দেই, কি সাহায্য লাগবে আপনার? আমার একটা থাকার জায়গা খুব প্রয়োজন। মামা পয়সা লাগবে, কিন্তু এই শহরে পয়সা ছাড়া কিছুই পাওয়া যায় না। যত টাকা লাগে আমি দিব আপনাকে, আমাকে একটা জায়গা দেন শুধু। আচ্ছা ওঠেন। আমি রিক্সা উঠলাম। রিক্সাওয়ালা মামা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো। মামা নামেন। আমি রিক্সা থেকে নেমে মামার পিছনে হাঁটতে শুরু করলাম। মামা থাকতে পারবেন তো এই বস্তিতে? পারবো, সমস্যা নাই। আচ্ছা দেখেন তো এই ঘরটা আপনার পছন্দ হয় কিনা। আমি ঘরের চারদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলাম। উপরে ভাঙাচুরা রংচোটা ছাদ, সিলিং ফ্যানটা মাথার উপরে ঝুলছে। ঘরের উত্তর পূর্ব দিকে একটা জানালা আর দক্ষিণ দিকে একটা জানালা। দেয়ালের রংগুলো ছুটে যাচ্ছে। দেখতে খারাপ হলেও আমাকে এখানেই থাকতে হবে। মামা পছন্দ হয়েছে এই ঘরটা? হ্যাঁ, তবে এই ঘরে কেউ থাকতো নাকি? না, আমি থাকতাম প্রায় 2 বছর আগে। এখন এর পাশের একটা বস্তিতে থাকি বউ পোলারা নিয়ে। আচ্ছা, কত দিতে হবে এই ঘরের জন্য? দেখেন ঘরের অবস্থা তেমন ভালো নেই, আর আমি গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সাও থাকে না যে ঘরটা ঠিক করব। তবে 1000 টাকা করে দিতে হবে মামা প্রতি মাসে। আচ্ছা মামা, সমস্যা নাই, আমি ঠিক করে নিব। আর এই নেন, এখানে 5000 টাকা আছে। 5 মাসের টাকা একবারেই দিয়ে দিলাম। ধন্যবাদ, এই নেন ঘরের চাবি। রিক্সাওয়ালা চলে গেল। এখন কাজে লেগে পড়তে হবে। ঘরটাকে থাকার মতো করে সাজাতে হবে। আর বেশি টাকাও নেই। বাইরে বাজার থেকে ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। প্রথমে ঘরটাকে ঝাড়ু দিলাম, তারপরে সব জিনিসপত্র গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও যেন কাজ শেষ হচ্ছে না। বাকি কাজগুলো শেষ করে ঘরটাকে মোটামুটিভাবে গুছিয়ে ঠিকঠাক করে নিলাম থাকার জন্য। অনেক খিদে পাইছে, তাও আবার বাজারে আসলাম। আর একটা হোটেলে ডাল ভাত খেলাম। ডাল ভাত ছাড়া আর কিছুই ছিল না, খিদেও অনেক পাইছিল, তাই খেয়েই নিলাম। বিল আসলো 30 টাকা। বিল দিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে বসে বসে ভাবতেছি, এভাবে বাইরের খাবার তো আমি খেতে পারবো না। আমাকে যে করে হোক রান্না করা শিখতে হবে। কিন্তু কিভাবে শিখবো? ও হ্যাঁ, ইউটিউব দেখে শিখতে হবে। ফোনটা এবার ব্যাগ থেকে বের করে অন করলাম। অন করা মাত্রই আব্বুর নাম্বার থেকে কল আসলো। এখন কি করব? ধরবো নাকি কেটে দিব? না, রিসিভ করি, নয়তো আবার বেশি চিন্তা করবে। ফোন রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে আব্বুর কান্নার আওয়াজ ভেসে আসলো। আমারও মনটা নিমিষে খারাপ হয়ে গেল। বাবা কই আছো তুমি? আব্বু, আমি অনেক দূরে চলে আসছি, একটু স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। আমার জন্য বেশি চিন্তা করো না আব্বু, আমি ঠিক আছি। তুমি বাসায় চলে আসো। না আব্বু, আমি ফিরে যাওয়ার জন্য এখানে আসি নাই। আমার জন্য দোয়া করো, কেমন? আমি যেন ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারি। ফোন কেটে দিয়ে বন্ধ করে ফেললাম, কেননা আব্বুর সাথে কথা বলে আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর একটু হলে আব্বুর সাথে আমিও কেটে দিতাম, আর আব্বু অনেক চিন্তা করতো আমার কান্না শুনে। তাই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম, কেননা ফোন অন থাকলে বারবার কল দিবে আব্বু। সিমটা কি ফেলে দিব? না, সিম ফেলে দিলে কে দিবে আমাকে? না, আব্বুকে সব বুঝিয়ে বলতে হবে। তাছাড়া আমি তো এখানে সারা জীবন আর থাকবো না।
চারদিকে সন্ধ্যা নামতে শুরু করলো। না, আর বসে থাকা যাবে না, রাতের খাবারের জন্য কিছু নিয়ে আসি, নয়তো খেয়ে আসি, যে বয়স সেই কাজ। আবার বাজারের উদ্দেশ্যে বেরিয়ে বললাম, না আসছি যখন তখন বাইরে থেকে খেয়ে যায়। ছোট একটা হোটেলে ডিনার করলাম, তারপর আবার নিজের রুমে চলে আসলাম। এভাবে কয়েকদিন পার করার পরে মাথায় ঢুকলো ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তা। ভার্সিটিতে ভর্তি হতে হলে তো পরীক্ষা দিতে হবে, আর আমি তো কিছুই করি নাই। না, আর কয়েকটা দিন মাত্র হাতে আছে, আমাকে পড়তে হবে, যে করে হোক ভর্তি হতেই হবে। পরীক্ষা দেবার হলে পড়তে হবে, তাই কয়েকটা বই কিনলাম পড়ার জন্য। তারপরে কয়েকটা ভার্সিটির ভর্তি পরীক্ষার ফর্ম তুললাম। বেশ ভালোই সময় কাটতেছে। কাল থেকে ভর্তি পরীক্ষা শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাই একটু বেশি পড়ায় মনোযোগ দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা অন করলাম, কারণ হলো আব্বুকে কল দেব। ফোন অন করে দিলাম আব্বুকে কল। প্রথমবার রিং হতে কল রিসিভ করলো আব্বু। প্রথমে সালাম দিলাম। কেমন আছো বাবা? জি আব্বু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো। হ্যাঁ, চলে আসো বাসায়। তুমি যেভাবে ইচ্ছা হয় চলাফেরা করো। আব্বু, তা কি করে হয়? আর আমাকে নিয়ে তো চিন্তা করো না আব্বু, আমি পরীক্ষা দিতে যাব, দোয়া করো। কি পরীক্ষা দিবে? ভর্তি পরীক্ষা আব্বু, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে আমার। তোমার আব্বু থাকতে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে নাকি? দাঁড়াও, আমি ফোন করে বলে দিচ্ছি, তোমার ভর্তি হয়ে যাবে। কষ্ট করে পরীক্ষা দিতে হবে। আব্বু না, তুমি কিছু করবে না, আমি তোমার পাওয়ারে না, আমি আমার যোগ্যতায় নিজেকে প্রকাশ করতে চাই। তোমার এইসব পাওয়ারের জন্য আমি বাসা থেকে চলে আসছি, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমার মা আজ বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন তাহলে তোমাকে নিয়ে অনেক গর্ব অনুভব করতেন। আর মা বাবার দোয়া সবসময় সন্তানের উপর থাকে। আচ্ছা আব্বু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসছি, কেমন? আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। তোমার কাছে কি টাকা আছে নাকি শেষ হয়েছে? টাকা আছে আব্বু, এত চিন্তা করো না। চিন্তা কি আর সাধে করি? আচ্ছা বাবা, সাবধানে যাও। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে কিন্তু। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। আমি নিজে ফোন কেটে দিলাম, তা না হলে আমার আব্বু ফোন কাটতই না। তাই ফোন কেটে দিয়ে সোজা বেরিয়ে বললাম ভার্সিটির উদ্দেশ্যে। বেশি সময় লাগলো না আসতে, ভার্সিটি চলে আসলাম। অনেক ছাত্রছাত্রী বসে আছে হলরুম খোলার অপেক্ষায়। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। একটু পর সকল হলরুম খুলে দেওয়া হলো, যে যার সিরিয়াল মতো বসে পড়ল। সবার সামনে সিটে আমার জায়গা হলো, আমিও আমার সিটে বসে পড়লাম। আমার পিছনের সিট এখনও খালি রয়েছে। পরীক্ষা শুরু হতে আর বেশি সময় নেই। স্যার চলে আসলো এবং সবাইকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলল। পিছনের সিটে এখনও ফাঁকা পড়ে আছে, মনে হয় এই ব্যক্তি আর পরীক্ষা দেবে না। একটু পরে কয়েকটা গাড়ি ভার্সিটির ক্যাম্পাসে ঢুকলো। হর্ন দিতে দিতে সবগুলো গাড়ি থেকে কালো পোশাকধারী 20টার মতো মানুষ নামলো। সবার হাতে পিস্তল ছিল। মাঝখানে যে গাড়িটা ছিল, দুইজন ব্যক্তি গাড়ির দরজা খুলে দিল। সবার চোখ ওই গাড়ির উপরে। জিন্স প্যান্ট পরা, শার্ট পরা একটা মেয়ে নামলো। অনেক ছাত্রছাত্রী বলা বলি শুরু করছিল, এইটা নাকি এই শহরের এমপির মেয়ে। যাক বাবা, তার জন্য এত গার্ড নিয়ে ভার্সিটি আসছে। মেয়েটির চারপাশে গার্ডগুলো ঘিরে ধরে মেয়েটিকে হলরুমে নিয়ে আসলো। স্যার বারণ না করলে হয়তো গার্ডরাই মেয়েটিকে বদলে পরীক্ষা দিত। মেয়েটি আমার পিছনের সিটে বসে পড়ল। যাক বাবা, পাশে তো একজনকে পাইছি। স্যার সবাইকে সময় মতো প্রশ্নপত্র দিল, যে যার মতো লেখা শুরু করে দিল। আমিও লিখতে শুরু করে দিলাম। আমার উত্তর করা প্রায় শেষ, তখন পিছনে একটু ঘুরলাম, তারপরে তো নিজেই হাঁ হয়ে গেলাম। না যেয়ে উপায় আছে, সামনে ফোন রেখে উত্তর করছিল মেয়েটা স্যারের সামনেই। তারপরেও স্যার কিছুই বলছে না মেয়েটাকে। নাকি স্যার দেখতেও পারে নাই, মনে হয় দেখতে পারেনি। আমি স্যারকে বলে দিই, স্যার আমি দাঁড়িয়ে পড়লাম। বলো। স্যার এই যে দেখেন, ফোন বের করে উত্তর লিখতেছে। ওই কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বিরুদ্ধে নালিশ দেওয়ার? এখানে সাহসের কি আছে বুঝলাম না, আর মুখটা সামনে কথা বলেন ওকে। তোর কাছ থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো। তামসিয়া মামুনি, ছেলেটা তোমাকে চিনতে পারেনি, তাই বলেছে হয়তো। মানুষ চিনে কথা বলবি। স্যার আমার কাছে এসে আমার গায়ে হাত দিয়ে বসতে বলল। আমি কথা না বাড়িয়ে বসে পড়লাম। স্যারের কথায় বসে পড়লাম। এই হচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ। পাওয়ার যার, সব কিছুই তার। পরীক্ষা ভালোভাবেই দিলাম। পরীক্ষা দেওয়া শেষ করে বের হলাম হলরুম থেকে। আমার পিছনে পিছনে ওই মেয়েটাও বের হলো। আমি ক্যাম্পাসের ঠিক মাঝখানে। তখনই আমার চারপাশ থেকে আমাকে ঘিরে ধরলো তামসির বডিগার্ডরা। দুইটা মানুষ আমাকে ধরে তামসির কাছে নিয়ে গেল।
তামসি গাড়িতে বসেছিল। কিরে, হলরুমে তো খুব গলা বাজাইলি, এখন বাজা দেখি। আমি তো কোনো অপরাধ করি নাই, আপনি ফোন বের করে লিখছেন তাই আমি বলে দিয়েছি। বলে দিয়ে কি লাভ পাইলি? আর তুই কি জানিস আমি কে? আপনি একটা স্বাভাবিক সুস্থ সবল মেয়ে মানুষ। তারপরেও আমার পরিচয়, আমি এমপির মেয়ে। তো কি হয়েছে, আপনি তো আর এমপি না। তোর সাহস তো প্রচুর পরিমাণে আছে, এই প্রথম কেউ আমার সাথে তর্ক করছে। সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন লাগে না। তোর সাথে এত প্যাচাল পড়ার সময় আমার নাই, তাড়াতাড়ি সরি বলে এখান থেকে কেটে পড়। আমি কেন আপনাকে সরি বলবো? তাছাড়া আমি তো কোনো অপরাধ করি নাই, তবে কেন সরি বলতে যাব আপনাকে? হ্যাঁ, তুই অপরাধ করেছিস আমার সাথে তর্ক করে। আমার বিষয়ে নাক গলিয়ে সরি বলবি না, এদের হাতে সাইজ ছবি। আপনার যা ইচ্ছা করতে পারেন, আমি সরি বলতে পারবো না। ওকে, এর একটু বানিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসো। হুকুম পেয়ে কয়েকজন আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো। এই দাঁড়াও, যা, প্রথমবার মাফ করে দিলাম, আর কোনোদিন এমন ভুল করিস না, তা না হলে। তামসি তার গার্ডদেরকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি রিক্সার জন্য। তামসি গাড়ি আমার এত পাশ দিয়ে নিয়ে গেল যে রাস্তার সাইডে জমে থাকা পচা পানিগুলো আমার উপরে ছিটকে পড়লো। কিছু বলতেছিও আর বলতে পারলাম না। আমিও রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিলাম আর দেখলাম বেশ কয়েকবার আব্বু কল দিয়েছে। কল ব্যাক করলাম। প্রথমবার রিং হতেই আব্বু কল রিসিভ করলো। আব্বুকে সালাম দিলাম। তোমাকে বেশ কয়েকবার কল করলাম, ধরলো না যে? আসলে আব্বু ফোন বাসায় রেখে গিয়েছিলাম, আর ক্যাম্পাস থেকে আসতেও একটু লেট হলো। তা না হয় ঠিক আছে, পরীক্ষা কেমন দিলে? মোটামুটি ভালো। আমি কি ফোন করে তোমার ভর্তিটা কনফার্ম করে দেব? আব্বু, আমি তোমাকে কতবার বলছি যে আমি তোমার পাওয়ার না নিজের যোগ্যতায় ভর্তি হতে চাই। প্লিজ আব্বু, তুমি তোমার পাওয়ার নিজের কাছে রেখে দাও। আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এখন আর বাইরের খাবার খাই না, নিজেই রান্না শিখে গিয়েছি। তাই ফ্রেশ হয়ে রান্না করতে বসে পড়লাম। রান্না শেষ করে আবার গোসল দিলাম, তারপরে খাবার খেয়ে চিন্তামুক্ত একটা ঘুম দিলাম। সন্ধ্যার কিছু আগে ঘুম ভেঙে গেল। এভাবে বেশ কয়েকদিন পার করে দিলাম। আজকে নাকি রেজাল্ট দিবে ভর্তি পরীক্ষার, তাই অনেক চিন্তা হচ্ছে কি যে হয়। শুধু পাবো কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? বেলা বাড়ার সাথে সাথে যেন বুকের ধুকধুকানিও বেড়ে যাচ্ছে। বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সেই মেসেজটা চলে আসলো, যার জন্য এত ঝটপটানি। আপনারা ঠিকই ভাবছেন, আমি ভর্তি পরীক্ষা টিকে গিয়েছি। এই প্রথমবার নিজেকে নিজেই এত আনন্দে মেতে উঠলাম। এটা আমার জীবনের প্রথম পাওয়া। আব্বুকে কল করলাম। রিং হতেই আব্বু কল রিসিভ করলো। সালাম দিয়ে কথা বলা শুরু করলাম। আব্বু, আজ আমি অনেক খুশি। কারণটা শোনা যাবে যার জন্য আমার পুত্র এত খুশি? তুমি জানলে তুমিও হয়তো আমার মতো খুশিতে মেতে উঠবে। আমার যে আর ধৈর্য সইছে না, তাড়াতাড়ি কারণ বলো। এই প্রথম নিজে কিছু নিজের যোগ্যতা দিয়ে অর্জন করলাম। সব কিছু তো বাবা তুমি নিজেই অর্জন করো। না, সবাই তোমার ভয়ে আমাকে তেমন কিছু ভাবতো না। আচ্ছা বাদ দাও, তা কি অর্জন করলে বলো একটু শুনি। আব্বু, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিকে গিয়েছি। তাই এত বড় অনেক ভালো খবর। আব্বু, নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেছি আমি। নিজের যোগ্যতা দিয়ে কোনো কিছু অর্জন করার মজাই আলাদা, আনন্দই আলাদা। তোমার ভাই ভাবি তোমার জন্য অনেক চিন্তা করছে, বাসায় এসে একবার দেখে যাও তাদেরকে। না আব্বু, এখন যাব না, পরে যাব। কেন? আসলে তো আর তোমাকে ধরে রাখবো না, তুমি আবার চলে যাও, সমস্যা নেই, কয়েকদিনের জন্য আসো। না আব্বু, পরে যাব, আমার জন্য এত চিন্তা করো না তো। আচ্ছা, তোমার কোনো সমস্যা হচ্ছে না ওইখানে? না আব্বু, কোনো সমস্যা নেই। সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, পরে বলবো। আগে নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করব। তারপরে না হয় যদি আমি না পারি তখন তোমাকে বলবো। সন্ধ্যায় নাস্তা করেছো? না আব্বু, এখন করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ফোন রাখলাম। আচ্ছা, তুমি সাবধানে থেকো। এভাবে আরও কিছুদিন কেটে গেল। কাল সকালে গিয়ে ভর্তির বাকি কাজগুলো সেরে আসবো ভাবতেছি। রাত পেরিয়ে সকাল হলো। সকালে নাস্তা করে বেরিয়ে বললাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় একটা রিক্সাও পাচ্ছি না, তাই দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি। হঠাৎ একটা বাইক আমার সামনে এসে দাঁড়ালো। হেলমেট পরা ছিল, তাই মুখটা দেখতে পাচ্ছি না। মুখটা হেলমেট খুলে ফেললো। মুখ দেখে একটু চেনা চেনা লাগছে, কই যেন দেখেছি।
তুমি হাসান না? হুম, কিন্তু তুমি কে? আরে আমি না তোমার 2টা সিট পরেই পরীক্ষা দিলাম। ও হ্যাঁ, চিনেছি, তবে তোমার নাম তো জানি না। আমি মোর্শেদ। তা এখানে কি করছো? একটা রিক্সাও পাচ্ছি না, ভার্সিটি যাব ভর্তির কাগজগুলো সারতে। ও তাহলে দেরি করছো কেন? উঠে পড়ো, আমিও যাচ্ছি। আরে না ধন্যবাদ, আমি রিক্সায় যাব। আরে আমরা তো সেম ইয়ার আর সেম ডিপার্টমেন্ট, তাহলে এত লজ্জা করছো কেন? কই লজ্জা পাচ্ছি? আর বলতে হবে না, এখন আমরা বন্ধু। ওকে, কি হবে না আমার বন্ধু? হব না কেন? আমার তো কোনো বন্ধু নেই, কিন্তু তুই করে বলতে হবে। ওকে, আজ থেকে আমি তোর বন্ধু। ওকে, এবার কথা না বলে উঠে পড়, তাড়াতাড়ি যেতে হবে। আগেই ভর্তির কাজগুলো করে চলে আসতে হবে, বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়বে। আচ্ছা চল। আমি মোর্শেদের বাইকে উঠলাম। মোর্শেদ খুব স্পিডে বাইক চালাচ্ছে। দোস্ত, এত স্পিডে বাইক তো চালানো ঠিক না। দোস্ত, এসব ব্যস্ত রাস্তায় স্পিডে না চালালে রাস্তায় টিকে থাকতে পারবো না। ও, চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দোস্ত তুই এখানে দাঁড়া, আমি বাইকটা ওই সাইডে রেখে আসতেছি। ওকে। আমি দাঁড়িয়ে রইলাম। মোর্শেদ বাইক পার্ক করতে গেল। তামসিকে দেখলাম সে তার গাড়ি বডিগার্ড নিয়ে ডিপার্টমেন্টে গেল। মনে হয় তামসিও আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে। মোর্শেদ চলে আসলো। দোস্ত কি দেখো ওইদিকে? তামসিকে দেখলাম আমাদের ডিপার্টমেন্টে গেল। ও, তামসিও আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে। আর দোস্ত তুই তামসির সাথে লাগতে চাস না কোনোদিন। মেয়েটা একটু অহংকারী, সবসময় বাপের পাওয়ারে ঘুরে। আচ্ছা সমস্যা নেই। এই দাঁড়া দাঁড়া, শালা তুই ওকে চিনিস কিভাবে? কোনো চক্কর আছে নাকি? আমি ভাবলাম অন্য কিছু। আচ্ছা চল। চল দোস্ত, কিন্তু দোস্ত ওর থেকে দূরে থাকিস, ডেঞ্জারাস একটা মেয়ে। ওর অহংকার তো আমি ভেঙে চুরমার করেই পাগল করে ছাড়বো। এই কি ভাবতেছিস এত? হ্যাঁ, কই কিছু না তো। তাহলে তোতলাচ্ছিস কেন? কই তুতলাচ্ছি, চল যাই। চল। আমি আর মোর্শেদ ডিপার্টমেন্টের অফিসে দরের সামনে চলে আসলাম। ভিতরে ঢুকতে গেলেই তামসির বডিগার্ডরা আমাদের দুজনকে বাধা দিয়ে বলল ভিতরে নাকি ওদের ম্যাম সাহেব রয়েছে। উনি যতক্ষণ না বের হচ্ছেন ততক্ষণে কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। আমি তাদের বাধা না মেনে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে আমি অবাক, কারণ তামসি চেয়ারে বসে আছে আর প্রিন্সিপাল স্যার তার ভর্তি ফর্ম পূরণ করতেছে। আমি দেখে মাথা গরম হয়ে গেল। যখন সামনে যাব, মোর্শেদ আমাকে টেনে বাইরে নিয়ে আসলো। কি আর করার, আমি জোর করে সামনে যেতে চাইলেও মোর্শেদের জন্য যেতে পারলাম না। মোর্শেদ অনেক ভয় পাচ্ছে। তোর এমপির মেয়ে হয়েছে তাই বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? দোস্ত তুই জানিস না তামসি কতটা ভয়ঙ্কর মেয়ে? অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষায় টিকে ভর্তি হচ্ছি। কেন ওর সাথে ঝামেলা করে এই সুযোগটাও হারাবো বল? মানে সুযোগ হারাবো কেন? এটা কি তামসির বাবার ভার্সিটি নাকি? আস্তে কথা বল দোস্ত, বলতে গেলে তামসির আব্বুর ইউনিভার্সিটি। সেদিন দেখলি না শিক্ষকের সামনে ফোন বের করে পরীক্ষা দিল, তাও স্যারও কি কিচ্ছু বললো না? যদি বলতো তাহলে ওই স্যারের চাকরি থাকতো না। ও বুঝছি, এ তো অনেক ভয়ঙ্কর মেয়ে। দোস্ত তুই আর ওর সাথে লাগতে যেও না। আমি একটা রহস্যজনক হাসি দিয়ে দাঁড়িয়ে রইলাম। দোস্ত এমন রহস্যজনক হাসি কেন দিলি? ওই যে তোদের এমপির মেয়ে বের হয়েছে, এবার চল শালা। ওকে। আমি আর মুর্শিদ ভিতরে ঢুকছি আর তামসি বের হয়ে আসতেছিল। হঠাৎ করে আমার পায়ে কি যেন একটা লাগলো, তাই নিজের শরীরে কন্ট্রোলার ধরে রাখতে পারলাম না, পড়ে গেলাম নিচে। ও আল্লাহ, বাচ্চা আমাকে, আমি গেলাম। এ মা, আমি কোনো তোলার উপর পড়ছি নাকি? এ তো নরম কেন? যখন সামনে দেখালাম, ই আল্লাহ, এ তো তামসি মাটিতে লুটিয়ে পড়লো। তার উপর আমি, তামসি আমার উপর অগ্নিদৃষ্টি তাকিয়ে আছে। ওই উঠো আমার উপর থেকে। আমি তড়িঘড়ি করে তার উপর থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। কি রে, সুন্দরী মেয়ে দেখলেই গায়ের উপরে পড়তে মন চায় তাই না? ঠস। আমি তো থাপ্পড় কি মাথা গরম হয়ে গেল। মেয়ে বলে আজকে বেঁচে গেল, না হলে এতক্ষণে শেষ। কি বলছেন এসব? আর আপনি সুন্দরী নাকি যে সেই ইচ্ছেটা করবে? দরজা দিয়ে ঢুকতে গিয়ে পায়ে কিছুটা লাগছিল, তাই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আমি সুন্দরী না? না, একটু সুন্দর না। আর সরি, আমি ইচ্ছে করে পড়ি নাই। তামসি কিছু বলতে যাবে তখনই মোর্শেদ আমার হাত ধরে সেখান থেকে টানতে টানতে ভিতরে নিয়ে গেল। ভাগ্যিস তামসির গার্ডগুলো দেখেনি, না হলে আজ যে কি করতো দোস্ত তোকে। আচ্ছা তুই এত ভয় পাস কেন বলতো শালা? বললামই তো। আচ্ছা চলো, ভর্তি কাজটা আগে সেরে আসি, আর তারপরে কোথাও বসে আড্ডা দেবনি। চল। মোর্শেদ আর আমি অফিস রুমে গিয়ে ভর্তির জন্য যা যা লাগে সব জমা দিয়ে কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। দোস্ত চল ক্যান্টিনে বসে একটু আড্ডা দিই। আচ্ছা চল, সমস্যা নাই।
আমি আর মোর্শেদ ক্যান্টিনের দিকে হাঁটতে লাগলাম। ক্যান্টিনের দরজার সামনে গিয়ে মোর্শেদ দাঁড়িয়ে গেল। দোস্ত অন্য কোথাও যাই? কেন, ভিতরে যাই? না, তামসি আছে ভিতরে। এমনিতেই আজ যা হলো, এখন ওর সামনে না যাওয়াটাই ভালো। ধুর, এত ভয় পাও কেন? ভিতরে আসো তো। আমি ক্যান্টিনে ঢুকে পড়লাম। শুধু তামসি। এই যে, এদিকে আয়। দোস্ত, তামসি। চুপ শালা, সোজা আমার পিছে পিছে আয়। দেখ কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার ভয় করতেছে। এত ভয় পাস কেন শালা? চল ওই দিকটায় বসি। আমি তামসির বিপরীত পাশে বসার জন্য যেতে লাগলাম। ওই সারা, দাঁড়া। আমি? তুই। আমার একটা সুন্দর নাম আছে, হাসান। তুই হাসান হ বা তাহসান, তাতে আমার কি? আমি টাসান হতে যাবো কেন? দেখ, আমার বেশি রাগাস না, চুপচাপ এদিকে আয়, ভালো ছেলের মতো। দোস্ত তুই যাস না, চল আমরা পালাই। ধুর, খালি খালি ভয় পাইস তুই শালা। আমি তামসির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, তোর এত সাহস কি করে হয় আমার সাথে লাগার? আমি আবার কই লাগলাম? ভাগ্য আমাদের টানছে। আর সাহসের কথা বলছেন তো, হ্যাঁ আমারও অনেক সাহস। আপনার মতো ভীতু নাকি যে ভার্সিটিতে অনেকগুলো গার্ড নিয়ে আসবো? কি বলবি তুই? আমি ভীতু? তুই এত সাহস কই পাস? এই যে এই বুকের ভিতর থেকে। আবার তুই আমার সামনে বড় বড় কথা বলিস আর হাসতেছিস। আপনাকে না রাখলে অনেক ভালো লাগে, মন চায় ভালোবাসে দেই। কি বললি তুই? তোর এত বড় সাহস, আমাকে ভালোবাসতে চাস? ও মা, আপনি তো শুধু ভীতু না, ঠসাও। তামসি তো রাগে আগুন হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে আপনাকে। তোকে তো আজ আমি মেরেই ফেলবো, ছোট লোকের বাচ্চা। তামসি উঠে এসে আমার কলার চেপে ধরলো। তোকে আমি আজ উচিত শিক্ষা দিব। আমার সাথে লাগার শাস্তি তোকে আজ হাড়ে হাড়ে পেতে হবে। সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল, কিন্তু নিজেকে শান্ত করলাম কোনোভাবে। তারপর আমি, এই কি করছেন? কি এমন ভাবে ধরে থাকলে সবাই ভাববে যে আপনি আমাকে কিস করার জন্য ধরেছেন। আমার বলতে দেরি, কিন্তু তামসির ছাড়তে দেরি নাই। তামসির এসব কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে। ওই, তোকে কিস করতে যাব কেন? আমাকে কিস করবেন কেন? সেটা তো আমিই জানতে চাইলাম। আচ্ছা, তুই কই থাকিস? কেন, বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন নাকি? এটা বলে আমি হাসি দিয়ে চলে আসলাম। তামসি তো রাগে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। এই প্রথম তামসিকে আমি হয়তো এত জ্বালাচ্ছি। এদিকে তামসি ভাবতেছে আমি এই ছেলেটার উপর এত দুর্বল হয়ে পড়তেছি কেন? তাকে আবার ভালোবেসে ফেলছি না তো? না না, তা হবে না। ভালোবাসলেও আগে একটা শিক্ষা দিতে হবে। এগুলো বলে তামসি মনে মনে হাসতে থাকে। দোস্ত তুই এত সাহস কই থেকে পাস? এই যে এই বুকের ভিতর থেকে। আচ্ছা তুই গেটে দাঁড়া, আমি বাইক নিয়ে আসতেছি। এখনই চলে যাবে নাকি? দোস্ত আর দেরি করবো না। তুই কি ভয় পাচ্ছিস নাকি? একটু একটু। আচ্ছা, আমি গেটে যাচ্ছি, তুই বাইক নিয়ে আয়। ওকে। আমি আর মোর্শেদ ক্যান্টিন থেকে বের হলাম। মোর্শেদ গেটের দিকে গেল বাইক নিয়ে আসতে, আর আমি গেটের দিকে হাঁটতে শুরু করলাম। মনে মনে খুব খুশি পাচ্ছে তামসির কথাগুলো ভেবে। মেয়েটা কি আসলে ভয়ঙ্কর, নাকি জেদি, নাকি পরিস্থিতির শিকার হয়েছে? সবাই তামসিকে ভয় পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না কেন? তাহলে আমি কি তাহলে? তখনই মোর্শেদ এসে, কিরে একলা একলা হাসতেছিস কেন? ওই তুই চলে আসছস? ওঠ। মোর্শেদের বাইকে উঠে পড়লাম। আচ্ছা, একলা একলা হাসতেছিলে ব্যাপার কি? কার কথা মনে হচ্ছিল? জিএফের কথা বুঝি? আরে না, জিএফ আমার নাই। তবে তামসির কথা ভেবে আমার খুব হাসি পাচ্ছিল। মোর্শেদ আমার কথা শুনে বাইকে ব্রেক করলো। কি হলো, থামলি কেন? আচ্ছা দোস্ত, তুই কে বলতো? তুই তামসিকে একটু ভয় পাস না? মানুষ হয়ে মানুষকে ভয় পাবো কেন? তাও আবার ছেলে হয়ে মেয়েকে দেখে ভয় পাবো? হয়েছে, আর হাসিস না সালা। মোর্শেদের ফোন বাজতে শুরু করলো। এই যে আরেকজন যে কি যে বাস নিয়ে বসে আছে আমার জন্য। কে ফোন দিছে? আর বলিস না দোস্ত, তোর ভাবি ফোন দিছে। আজকে দেখা করার কথা ছিল, আমি ভুলেই গেছি। জানি না কপালে কি যে আছে আজকে আমার। শালা, আমার ভাবি তোর নাম্বার পেল কি করে? আরে সালা, আমার জিএফ বুঝলি। তো ফোন রিসিভ করছিস না কেন? এখন ফোন রিসিভ করা যাবে না, তার চেয়ে ভালো তুই উঠে পড় তাড়াতাড়ি। তোকে নামিয়ে দিয়ে ওর বাসার সামনে যাব। ওর বলতে ভাবির বাসার সামনে, তাই না? আচ্ছা দোস্ত, তুই তাহলে যা, আমি এখন থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আরে না, তোকে নামিয়ে দিয়ে আসি। না দোস্ত, তুই যা, আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব।
আরে না, উঠে পড়তো তাড়াতাড়ি। আচ্ছা চল তাহলে। মুর্শিদের জেদের জন্য উঠতে হলো। আমি বাইকে উঠে বসলাম। আচ্ছা, ভাবিটা কে? হুম, আমাদের সাথেই পড়ে, মনে হয় পরীক্ষার দিন দেখছিস। ও, নাম কি ভাবির? রোমানা আক্তার। ও, একদিন পরিচয় করে দিস শালা। অবশ্যই দিব। এই থাম থাম থাম, আমি এখানেই থাকি। মুর্শিদ বাইক দাঁড় করালো। দোস্ত তুই এই বসতে থাকিস? কেন? না মানে এমনি। আচ্ছা দোস্ত, তোর নাম্বারটা দে। আমি আমার নাম্বার দিয়ে দিলাম মুর্শিদকে। আচ্ছা দোস্ত ভাই, আমি আসি তাহলে। যা, তোর আজ তারা আছে, তাই আর বাসে আসতে বললাম না। আচ্ছা আসি দোস্ত, বাই। সাবধানে যাস। মুর্শিদ বাইক ঘুরে নিয়ে চলে গেল। আমিও রুমে এসে আব্বুকে কল করলাম এক দরকারে। সাথে সাথে এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। ক্লাসও শুরু হচ্ছে না যে ভার্সিটি যাব। বাসায় একলা আর ভাল লাগছিল না। কয়েকদিন পর রাতে মুর্শিদ কল করলো, ফোনও রিসিভ করলাম। দোস্ত কাল নাকি প্রথম ক্লাস শুরু হবে, যাবি? ক্লাস শুরু হলে অবশ্যই যাব। বাসায় আর একলা ভাল লাগছে না। ওকে, ব্যাপার না, কাল তাহলে দেখা হচ্ছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আর হ্যাঁ, ভাবির সাথে অবশ্যই পরিচয় করে দিবি। ওকে, তোর ভাবির সাথে পরিচয় করে দিবনি। সত্যি দিবি না চাপা মারছিস? আমি তোর সাথে যাবা মারছি, এটা বলতে পারলি তুই? পারলাম, কেননা এখন পর্যন্ত একটা পিকও দেখালি না। আরে পিক দেখে কি করবি? আচ্ছা তোর ভাবি কল করেছে, এখন রাখি কেমন? আচ্ছা রাখ। মুর্শিদ ফোন কেটে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই মুর্শিদের ফোন। দোস্ত, শুভ সকাল। শুভ সকাল। কই তুই? রুমে আছি, রেডি হচ্ছি। কেন? আমি তো তোর বস্তিতে আছি, কিন্তু তোর রুম চিনতে পারছি না তো। কই তুই? সেদিন তোকে যেখানে নামিয়ে দিতে এসেছিলাম সেখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ওয়েট কর, আমি আসতেছি। আমি ফোন কেটে রুম থেকে বের হলাম। ঠিকই, মুর্শিদ দাঁড়িয়েছিল বাইরে। মুর্শিদকে আমার রুমে নিয়ে আসলাম। বাইরে তো দেখতে একরকম, ভিতরে আরেক রকম। কি? কিছু না, তুই রেডি হয়ে নে। আমি রেডি তো। তাহলে চল যাওয়া যাক। আরে দাঁড়া, মাত্র তো আসলি, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। আরে না, চা খাবো না, চল তো। ওকে চল, বাইরে কোথাও বসে খাবো। আমি আর মুর্শিদ ভার্সিটি চলে আসলাম। ওরে পাস, ভার্সিটি তো আজ নতুন রূপ নিয়েছে। হ্যাঁ, নিবে না, নবীন বরণ অনুষ্ঠান হবে হয়তো। মনে তো হচ্ছে তাই। আচ্ছা চল সামনের দিকে যাওয়া যাক। না, যাব না, আগে আমার ভাবিকে কল কর আর এখানে আসতে বল শালা। আচ্ছা দাঁড়া, আমি কল করতেছি। মুর্শিদ রোমানাকে কল করলো, কিছু কথা বলার পর কেটে দিল। দোস্ত আমি তো অনেক লেট করে ফেলেছি। কেন, কি হয়েছে? হল রুমে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তো, আর রোমানা সেখানেই আছে। আচ্ছা চল রুমে যাই। ধুর, শুরু হয়ে গিয়েছে তো। শেষ তো হয়নি, এত ভয় পাস কেন? সব কিছুতে বলতো। আচ্ছা চল। মুর্শিদ আর আমি হলরুমের দিকেই এগিয়ে যেতে শুরু করলাম। দোস্ত আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? তুই না বললি অনুষ্ঠান শুরু হয়েছে, তাহলে হলরুম ফাঁকা কেন? হলরুমে ঢুকে পড়লাম দুজনেই। চারদিকে অন্ধকার। কিরে শালা, কথা বলছিস না কেন? মুর্শিদের কোনো সারা শব্দ পাচ্ছি না, যার জন্য পিছনে ঘুরে তাকালাম। মুর্শিদ কই, আর দরজা বন্ধ হলো কিভাবে? খুব ভয় লাগছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে মুর্শিদকে ডাকতে লাগলাম। মুর্শিদ, মুর্শিদ, দোস্ত কই তুই? কোনো সারা শব্দ নাই। হঠাৎ লাইট অন হয়ে গেল। সামনে তাকাতেই তো পুরা অবাক হয়ে গেলাম। মুর্শিদের সাথে কয়েকটা ছেলে মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। হ্যাপি বার্থডে দোস্ত। সবাই একসাথে হ্যাপি বার্থডে হাসান বলে চিল্লিয়ে উঠলো। দোস্ত কেমন দিলাম? ভয় পাইয়ে দিয়েছিলি শালা। আচ্ছা, আজ যে আমার জন্মদিন ছিল, তুই জানলি কিভাবে? সেদিন ভর্তি হওয়ার সময় তোর কাগজগুলো দেখে জানতে পারছি আর কি। ও, ধন্যবাদ সবাইকে। তখনই অপরিচিত একটা মেয়ে বলল, শুধু ধন্যবাদ? অপরিচিত একটা মেয়ে যার চোখ দুটি খুব চেনা চেনা লাগতেছে। কোথায় যেন দেখলাম, কিন্তু মনে করতে পারছি না। চুল ধরে টানতেছে। এই সালা কোন জগতে চলে গেছিস? শুন, চল আগে কেক কাট, তারপরে সবাইকে খাওয়াবে আজ তুই। সে না হয় খাওয়াবো, তার আগে সবার সাথে পরিচয় করিয়ে দে। এরা সবাই হচ্ছে আমাদের ক্লাসমেট। আর এই যে এনারে দেখছিস, বলতো কে কে হতে পারে এটা? হ্যাঁ বুঝছি, রোমানা ভাবি। আর এই হচ্ছে ইমরান, জয়, মিশকাত, শিরিন, ইশরাত, সালমা আর নিশামণি। আমরা সবাই মণি বলে ডাকি। আমি হাসান। জানি মিস্টার হাসান, কেক কাটো আগে। চলো। আমি কেক কাটলাম, সবাইকে খাইয়ে দিলাম।
সত্যি বলতে কি, আমি নিজে ভুলে গিয়েছিলাম যে আজ আমার জন্মদিন। দোস্ত কি ভাবছিস? কিছু না, চল। দোস্ত কই যাবি? 11টায় নবীন বরণ অনুষ্ঠান হবে, তারপর খাবনি? কই অনুষ্ঠান হবে? আর 11টা তো তাই বেজে আসছে। অনুষ্ঠান কই হবে? উপরের রুমে। পরেও হলরুম আছে নাকি? অনেক বড় হল রুম, চলো যাই। সবাই আমরা হল রুমে চলে আসলাম। অনুষ্ঠান শুরু হয়েছে। পরীক্ষা দিয়ে যারা 1 থেকে 20 সিরিয়ালের মধ্যে রয়েছে তাদেরকে স্টেজে ডাকছে আর কি যেন দিচ্ছে। প্রথমে ডাকলো তামসিকে, তার মানে তামসি প্রথম হয়েছে। আর হবেই না কেন, একে তো বাপের পাওয়ারে ঘুরে, দুয়ে তো ফোন বের করে পরীক্ষা দিয়েছে। দোস্ত আমরা কি আছি 20-এর মধ্যে? মনি তো হয় নাই। তারপরে মনিকে ডাকলো, তারপরে সিরিয়ালে অনেকজনের ডাকলো, বাকি আছে আর 7 জন। আমি তো আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে দিলাম, আল্লাহ আমি যেন 7 জনের মধ্যে থাকি। তারপর ডাকলো মোর্শেদকে, তারপর ডাকলো জয়কে, তারপর রুমানা, আর মাত্র 2 জন বাকি। আমি মাথা নিচু করে বসে আছি। তারপর অপরিচিত একজনকে ডাকলো। আমার তো হার্টবিট বেড়ে গেল। অবশেষে আল্লাহ আমার ডাক শুনলো, আর 20 নাম্বার ডাক পড়লো আমার। স্টেজে উঠে চোখ পড়লো তামসির দিকে। তামসির দিকে তাকাতেই দেখলাম অন্য পাশে মনি আমার দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। হায়, তামসির চোখে চোখ পড়তেই তামসি মুখ ভেঙচি দিয়ে চোখ দুটো আগুন করে তাকালো। বেশ হাসি পাচ্ছিল, তাই আমি চোখ সরিয়ে নেই। সবাইকে এক এক করে একটা কলম, একটা নোটবুক, আরেকটা করে বই দিল। অনুষ্ঠান শেষ করে স্টেজ থেকে নেমে আসলাম। মোর্শেদ রুমানাকে নিয়ে কই যেন গিয়েছে। কয়েকবার ফোন দিলাম, ধরলো না, উল্টো একটা মেসেজ দিচ্ছে, ওয়েট আসতেছি। কি আর করার, অপেক্ষা করছি ওদের জন্য, কেননা আজ আমাকে খাওয়াতে হবে ওদেরকে। এত কিছুর মাঝে নিজের বার্থডেটাই ভুলে গেছিলাম। বাসায় থাকলে হয়তো আজ অনেক মজা হতো। একলা একলা বসে আছি, হঠাৎ মনির আগমন। এখানে বসে কি করছো একলা? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বাকি সবাই কই? আমাদের জন্য কেন? আজ আমার জন্মদিন ছিল, ভুলে গিয়েছিলাম। আমরাও জানতাম না, সব মোর্শেদের প্ল্যানে হয়েছে। তো মোর্শেদ কই? উনি এখন ব্যস্ত আছে। বুঝছি। কি বুঝলে? বলতেছি, তার আগে এইটা বলো, আমি কি বসবো নাকি দাঁড়িয়ে কথা বলবো? বসবে না কেন, অবশ্যই বসবে। আর আচ্ছা, তুমি কি আমাকে চিনো? তোমাকে খুব চেনা চেনা লাগছে, মনে হয় আমাদের কোথাও দেখা হয়েছে। লাবণ্য আমার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আরে না, তোমাকে আমি কিভাবে চিনবো? আজকেই তো তোমাকে প্রথম দেখলাম। আচ্ছা হাসান, তুমি কই থাকো? এখানেই কেন? ফাজলামো করো কেন? বাছা ধন, আমি তো জানি তুমি কোথায় থাকো আর কোথায় থেকে আসলে। কি ভাবো? ভাবতেছি কিছু একটা বলা যাবে না। বলা লাগবে না। অবশ্যই। এখন বলতো কি ভাবছিস? জিএফ এর কথা নাকি? আরে না, জিএফ থাকলে তো ভাববো। কুত্তা, জিএফ থাকলে তাকে খুন করব, তার মানে তোর জিএফ নাই না। আগে তো এমনভাবে চলতে পারতাম না। যদি পারতাম তাহলে থাকতো হয়তো। কিছু বললি? কই না তো, সবাইকে ডাকো তো, উপর হয়ে আসতে তো। আরে না, খাওয়াতে হবে না, চল। না, তা হয় না, তুমি সবাইকে ডাকো। ডাকতে হবে না, আমরাই চলে আসছি। বাকি সবাই কই গেল? ওদের কি যেন কাজ আছে, তাই আসবে না, ফোন দিছিলাম। তো ভাবি কই? এই যে আমি। আচ্ছা, অন্য একদিন খাবো, আজ বাদ দে। ওই তোরা তো ফাটছে কেন? মনে হয় টাকা তুই দিবি। ওই সারা হইছে, থাম তো, তোরা চল এবার যাও দেখ। কই যাব হাসান আমরা? কই যাবেন ভাবি, আপনি ঠিক করেন। আগে আমাকে আপনি বলা ছাড়ো তো। ওকে ভাবি, কিন্তু ভাইয়ের আবার চলবে না তো। হইছে। চল, তোরে আজ ফকির বানায় ছাড়বো। সমস্যা নাই, চল। ওকে চল, 5 স্টার যাই। ওকে চল। কিন্তু যাব কি করে? কেন? 4 জন আছে, 2টা রিক্সা নিব। আমি এটাই চাই। মুর্শিদ আর আমি একটা রিক্সায়, আর তুমি আর ভাবি একটাই। না, তা হবে না, আমি আর রোমানা একটাতেই যাব। দূর, তা কিভাবে হয়? হ্যাঁ, হাসান ওদের বলে দাও, আমরাও এক রিক্সায় যেতে পারবো। আমি তো এটাই চাই। কিন্তু কোনো কিন্তু না। মুর্শিদ আমার দিকে চোখ ট্যারা করে তাকিয়ে আছে। আমরা রাস্তায় এসে 2টা রিক্সা নিলাম, আমি আর মনি একটাই, আর মুর্শিদ আর রোমানা একটাই। ধুর, এত ছোট কেন রিক্সা? কই, ঠিকই তো আছে। তুমি
তুমি এত সাইডে কেন যাচ্ছ? পড়ে যাবে তো। না, পড়বো না। আরে পড়ে যাবা। এইদিকে সরে আসো। আর আমাকে ভয় পেতে হবে না, আমি বাঘ না যে তোমাকে খেয়ে ফেলবো। এসব বলে মনি আমার হাত ধরে একটানে নিজে কাছে নিয়ে আসলো। আচ্ছা হাসান, বললে না তো, কই থাকো? ওই যে সামনে রোড দেখছো, ওইখান থেকে বামে মোড় নিয়ে যে বস্তিটা পড়বে ওইখানে। তুমি বস্তিতে থাকো? হুম। কে কে থাকো ওখানে? আমি একলা বাবা, ভাইয়া আর ভাবি চট্টগ্রামে থাকে। একটা কথা বলবো তোমাকে? বলো। তুমি বস্তি থেকে আমাদের বাসায় চলে আসো। আমাদের বাসায় থাকবে যদি তোমার আপত্তি না থাকে। আরে না মনি, আমি এখানেই ভালো আছি। আচ্ছা ওকে, এবার তোমার ফোনটা দাও। গরিবের ফোন নিয়ে কি করবে? দাও তো। আমি পকেট থেকে ফোন বের করে দিলাম। এটা গরিবের ফোন, তাই না? আরে এটা আমি লটারিতে পেয়েছিলাম। মনি আমার ফোন থেকে তার ফোনে একটা মিস কল দিল। মামা সামনে দাঁড়ান। এখানে কেন? এখানেই নামতে হবে। ওই যে তোমার বন্ধু মোর্শেদের আব্বুর 5 স্টার হোটেল। এইটা তাহলে মোর্শেদের আব্বুর। রিক্সা থেকে নামলাম। মনি ভাড়া বের করে দিচ্ছিল। আরে আরে কি করছো? রাখো, আমি দিতেছি। আজ আমি দেই, তুমি অন্য কোনো দিন দিও। কি আর করার, মনি রিক্সা ভাড়াটা দিয়ে দিল। মোর্শেদ আর রোমানাও চলে আসছে। দোস্ত ওই দেখ, তামসি আসছে। কই? ওই যে গাড়ি দেখিস না, ওইটা তামসির গাড়ি, আর বাকিগুলো ওর গার্ড, বডি গার্ডের। বুঝলাম। চল ভিতরে যাই। চলো। আমি, মনি, মোর্শেদ ও রোমানা চারজন ভিতরে ঢুকতেই দেখলাম তামসির গার্ডরা দরজায় দাঁড়িয়ে আছে। আমি ভিতরে এসে বসে পড়লাম একটা টেবিলে। চারপাশে সবাইকে চেনা চেনা লাগছে। কি দেখছো এমন করে? সবাইকে চেনা চেনা লাগছে। সবাই আমাদের ক্লাসমেট। আমি একটু আসতেছি, ওদের থেকে একটু শুনে আসি সবাই এখানে কি ব্যাপার। আমরা তিনজনে বসে আড্ডা দিচ্ছি। একটু পরে মোর্শেদ চলে আসলো। দোস্ত তামসি প্রথম হয়েছে বলে সবাইকে ট্রিট দিচ্ছে। ভালো তো, দে কি খাবি অর্ডার দিয়ে আয়। ওকে বস। আমার পিছন থেকে একটা চেনা কণ্ঠে আওয়াজ আসলো। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি তামসি আমার পিছনের টেবিলে বসা। যাক ভালো হলো, এখানে একটু জ্বালানো যাবে। এই ওয়েট, আমি একটু আসতেছি। তুমি আবার কই যাবে? একটু আসতেছি। আচ্ছা। আমি এবার তামসি যেখানে বসে আছে সেইখানে চলে আসলাম। হাই তামসি। তুই এখানেও? তুমি নাকি ট্রিট দিচ্ছ, তাই চলে আসলাম খেতে। আসছিস, ভালো করছিস। যা কোথাও বসে খেয়ে যাস। ওকে। তুই হাসলি কেন? মনের আনন্দে। ওকে যা কোথাও বসে খেয়ে যাস, বিল আমি দিব। ওকে। কি রে, কই গিয়েছিলিস? দেখতে কতজন বসে খাচ্ছে। ও, বসে খাওয়া শুরু করে দে। এর চাইতে দামি খাবার আর নেই। আছে তো। যা ওইগুলো নিয়ে আয়। অনেক বিল আসবে কিন্তু। সমস্যা নাই, যা নিয়ে আয়, সব বিল আমি দিব। ইচ্ছে মতো চারজনে খাইলাম। দোস্ত বিল কত আসছে দেখতো। বেশি না, মাত্র 15,000 টাকা। কি এতগুলো? ব্যাপার না, তোমরাও যাও, আমি বিল দিয়ে আসতেছি। হাসান আমি দেই। তুই কেন দিবি? আরে না, আমি দিচ্ছি, তোমরা বাইরে যাও, আমি আসতেছি। মোর্শেদ, মনি ও রোমানা বাইরে চলে গেল। আমি বের হচ্ছিলাম, তখন আমার থেকে বিল চাইলো। তামসি বিল চাচ্ছে তো। ওর বিল আমি দিব। আচ্ছা স্যার, ধন্যবাদ, আবার আসবেন। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম। মোর্শেদ আর রোমানা আগে একটা রিক্সা নিয়ে বসে আছে। দোস্ত আমরা গেলাম, তুই মনিকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় যাস। আচ্ছা যা। তো চলো বাসায় পৌঁছে দিয়ে আসি তোমাকে। তোমার আজ অনেক বেশি খরচ হয়ে গেল তাই না? আরে না, বাদ দাও তো। চলো রিকশায় উঠি। মনি আর আমি রিক্সায় উঠে বসলাম, তারপর আবার নীরব হয়ে গেলাম। চুপ করে আছো যে? বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না তো। ইস রে। আচ্ছা তোমার বাসাটা কোন দিকে? আর একটু সামনেই। ও। আবার নীরবতা নেমে আসলো। তবে মনি মেয়েটা অনেক মেশুটে টাইপ। অল্প কিছু সময়ের মধ্যে কতটা ফ্রি হয়েছে আমরা দেখতেই তো পাচ্ছি। মামা সামনে দাঁড়ান। একটা 2তলা বাসার সামনে রিক্সা দাঁড় করালো। আই নামো। আমি কেন নামবো? আমার বাসার সামনে দিয়ে চলে যাবে আর আমার বাসায় যাবে না? এটা কি করে হয় মিস্টার? না আজ না, অন্য কোনো একদিন। আজ কেন না?
আজকেই নামো তো। আমার হাত ধরে একরকম টেনে রিক্সা থেকে নামালো। মামা ভাড়া কত? তখন মামা বলল 50 টাকা। ওয়েট মিস্টার, আমি দিতেছি। তখন তুমি দিছো, এখন আমার পালা। যদি না দিতে দাও তোমার বাসায় যাবো না কিন্তু। আচ্ছা দাও। আমি রিক্সা ভাড়া দিয়ে মনির সাথে বাসায় ঢুকে পড়লাম। বাসায় ঢুকে আন্টির সাথে পরিচয় করিয়ে দিল। আমি আন্টিকে সালাম দিলাম। আন্টি কই যেন যাচ্ছিল। বাবা, তুমি এমন সময় আসলে যে তোমাকে সময় দিতে পারছি না। আমাকে একটু জরুরি কাজে বের হতে হবে, কিছু মনে করো না বাবা। না আন্টি, ঠিক আছে। তোমরা বসে আড্ডা দাও, আমি আসি কেমন? আমি তো এটা চাই, আমার জানকে নিয়ে একটু একা থাকতে। আম্মু যখন আসবে। সন্ধ্যা লাগতে পারে। আচ্ছা যাও, আর পারলে আরো দেরি করে আসিও। আমি তোমার মেয়ের জামাইকে একটু সময় দেই। এই বিড়বিড় করে কি বলছিস পাগলের মতো? না আম্মু, কিছু না, তুমি যাও। আন্টি চলে গেল। এই হলো আমার বাসা। অনেক সুন্দর তো। তোমার আব্বু কই? আব্বু ব্যবসার কাজে দেশের বাইরে আছে। এই বাসায় আমি, আম্মু আর এক কাজের খালা থাকে। তাহলে এখন আমি আসি কেমন? এই যে মিস্টার, আম্মু কি বললো শুনো নাই? আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যেতে দিচ্ছি। অন্য একদিন। দেখো রাগ তুলবে না কিন্তু। ও মা, রাগ আবার তুলতেছি কিভাবে? হ্যাঁ, এত কথা বলো না, চুপ করে বসে থাকো। আমি 2 কাপ কফি নিয়ে আসছি। আচ্ছা। এই ভর দুপুরে কফি খাবে? আমি ঘুরে ঘুরে বাসার চারপাশটা দেখছিলাম। এই যে মিস্টার, কই হারিয়ে গেলে? হ্যাঁ, আসতেছি। কই ছিলে? এই তো বাসাটা দেখছিলাম একটু ঘুরে ঘুরে। ও, কেমন লাগলো? সুন্দর। আর ফুলের বাগানটা কি তোমার? না, আমার সতীনের। কেন, ভালো লাগেনি বুঝি? আয় না, অনেক ভালো লাগছে তাই জিগাইলাম কার। ও, কফি কেমন লাগছে বললে না তো। তোমার মতো কফিটাও মিষ্টি। সত্যি? আমি মিথ্যা বলি না। দুজন বেশ কিছু সময় কাটালাম আড্ডা দিয়ে। এখন আমি আসি কেমন? এখনই যাবা? কাল দেখা হবে ভার্সিটিতে। দেখলাম বাসা থেকে বের হওয়ার সময় মনির মুখটা কালো হয়ে গেল। আচ্ছা, সাবধানে যেও। মনির বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা চলে আসলাম বস্তিতে, মানে যেখানে আমি থাকি। রুমে এসে পকেট থেকে ফোনটা বের করলাম। ভুলে গিয়েছিলাম যে আমার পকেটে ফোন ছিল। ফোন অন করতেই দেখি আব্বু ভাইয়া অনেকবার কল দিয়েছে। প্রথমে আব্বুকে কল করলাম। রিং হতেই ফোন রিসিভ করলো আব্বু। সালাম দিলাম। আব্বু সালাম নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। তোমাকে অনেকবার কল দিলাম, ধরলে না যে? আসলে আব্বু, আমি বন্ধুদের সাথে ছিলাম আর ফোনটাও সাইলেন্ট ছিল। বন্ধুদের পেয়ে আব্বুকে ভুলে গেছো? আজ তোমার জন্মদিন। এই প্রথম তোমার জন্মদিনে বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে না। তোমার ভাই ভাবে মাজারে গিয়েছে তোমার জন্য দোয়া করতে। আব্বু সরি। তখন আব্বু বলল, আর সরি বলতে হবে না, অনেকদিন হলো বাসায় নাই তুমি, তাই বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কয়েকদিনের জন্য এসে ঘুরে যাও। আমি বললাম আচ্ছা আব্বু, ঠিক আছে, আর কয়েক মাস পরেই যাব। আচ্ছা, তোমার কার্ডে টাকা দিলাম, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। আব্বু কল কেটে দিয়ে ভাইয়াকে কল করলাম, কিন্তু ভাবি ধরলো। কেমন আছো ভাবি? ভালো নেই। কেন ভাবি, কি হয়েছে? কেন, তুই জানিস না তুই গিয়েছিস পর্যন্ত আমার সাথে কথা বলছস, আর যাওয়ার সময় একটু বলেও গেলি না। আমি কি তোকে পর ভাবি? তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, আর তুই? সরি ভাবি, আসলে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম তাই। ভাবির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। রাত শেষে সকাল। ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকালাম সময় দেখার জন্য, কিন্তু যা দেখলাম অচেনা নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে। ঘুম ঘুম চোখে কল ব্যাক করলাম ওই অচেনা নাম্বারে। কয়েকবার রিং বাজলো, কেটে গেল। তারপর আবার কল করলাম। প্রথমবার রিং হতে কল রিসিভ করলো। কিন্তু আপনি কে, চিনলাম না তো। ভুলে গেছো আমাকে? দেখি চিনতে পারো কিনা আমি কে। নিশ্চয় মনি। আমি চিনলে তাহলে। তাই এত সকালে কল করেছো কেন? ওই সময়টা একবার দেখো তো কয়টা বাজে। ওরে আল্লাহ, 8টা এত তাড়াতাড়ি বেজে গেল কেমনে? মাত্রই তো ঘুমাইলাম। মাত্র ঘুমালে? মানে রাতে কি করেছো? হ্যাঁ, আরে রাতেই ঘুমাইছি, কিন্তু এখন মনে হচ্ছে মাত্র ঘুমাইছি। ও তাড়াতাড়ি ওঠো, ফ্রেশ হয়ে নাও,
ভার্সিটি আসবে না? যাবো তো। তাড়াতাড়ি ওঠো। ওকে, রাখি কেমন? আচ্ছা। ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলাম। ধুর, এখন আর নাস্তা বানাবো না, বাইরে কোথাও খেয়ে নেবো। রেডি হয়ে ব্যাগটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার সাইডে একটা হোটেলে ঢুকে কিছু নাস্তা করে দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে রিক্সার জন্য। বেশি অপেক্ষা করতে হলো না, রিক্সা পেয়ে গেলাম। রিক্সা উঠলাম। পকেটে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোন বের করলাম, দেখি মোর্শেদ কল করেছে। ফোন রিসিভ করলাম। দোস্ত কই তুই? এই তো রিক্সায়। ভার্সিটি আসতেছিস? কেন? তামসি তো তোকে খুঁজতেছে। কি রে, তুই হাসতেছিস কেন? আমি আসতেছি, ওয়েট। ফোন কেটে দিলাম। মনে মনে খুব হাসি পাচ্ছে। খুব বড় লোকের বেটি, মাত্র ওই কয়টা টাকার জন্য খুঁজতেছে। মামা গেটে দাঁড়ান, ভিতরে যাওয়া লাগবে না। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভার্সিটিতে ঢুকে পড়লাম। আবার ফোন বেজে উঠলো। মনেই কল করেছে। ধরবো নাকি ধরবো না করতে করতে ফোন রিসিভ করলাম। কই তুমি হাসান? ক্যাম্পাসে। কই দেখি না তো। তোমরা কই আছো? যেখানে বসি সেখানেই আছি, আসো। ওকে, 5 মিনিট, আমি আসতেছি। ফোন কেটে দিয়ে বকুলতলার উদ্দেশ্যে পা বাড়লাম। ওই তো সবাই বসে আছে। আপনার কেবল আসার সময় হলো? এই, তুই যে আসছিস, আমাকে একবার কল করছিস নাকি? তোকে প্রতিদিন কল করতে হবে নাকি? হ্যাঁ হয়েছে, তোরা থামবি একটু? আচ্ছা হাসান, তামিম তোমার উপর এত রেগে আছে কেন? কি আর বলবো ভাবি, আমিও তো জানি না। সত্যি করে বলো, তামসি তোমাকে খুঁজতেছে কেন? কি ব্যাপার, সবাই খালি আমাকে এমন ভাবে ধরছো কেন? ওই যে আসছে দেখো। পিছনে ঘুরে তাকিয়ে দেখি তামসি আর ওর কিছু বন্ধুরা আমাদের দিকে আসছে। দোস্ত চল, আমরা এখান থেকে উঠে চলে যাই, ওর বন্ধুগুলো ভালো না। তোমরা সবাই এখান থেকে যাও, আমি বাকি সব দেখছি। না, আমি যাব না। আমিও যাব না দোস্ত। মোর্শেদকে প্রায় একরকম ঝাড়ি দিয়ে যেতে বললাম। মোর্শেদ কিছুটা অবাক হয়ে সবাইকে নিয়ে উঠে চলে গেল, কিন্তু মনি যেতে চায় না, তাই বাধ্য হয়ে পাঠালাম। সবাইকে কেন যেতে বললাম ভাবছেন তো? ভাবার কিছুই না, একটু ধৈর্য ধরুন, সবই জানতে পারবেন। তবে মনে হচ্ছে ওরা একটা ঝামেলা করবে। ওদের হাতে স্টিক ছিল। তামসি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমি বসেই আছি। তামসি কয়েকবার আমাকে দাঁড়াতে বলল, তারপরে আমি বসে আছি। তামসি রেগে গিয়ে আমার কলার ধরে দাঁড় করালো। সবাই আমাদের দিকে তাকালো। ক্যাম্পাসে ভিড় জমে গেল। কয়েকটা ছেলে আমাকে চারপাশ থেকে ঘিরে দিল। তোর সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আজব তো, আমি কেন তোমাকে প্রেমের প্রস্তাব দিব? তামসি আমার হাতে চিঠি ধরাই দিল। কম্পিউটার দিয়ে টাইপ করার নিচে আবার আমার নাম দেওয়া। এখন কি বলবি তুই? তোর এত সাহস কই থেকে আসলো? বিশ্বাস করো, আমি দেইনি। তবে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এই, আমাকে বেশি রাগাস না, না হলে তোরে কিন্তু আজ এখানেই কবর দিব। ভালোভাবে বলছি, কানে যায় না, বলছি না আমি দেইনি। তুই আমার সাথে জোর করার কথা বলছিস? তোর সাহস কই থেকে আসে বলতো? সাহসে দেখছোটা কি? এখন দেখবা। আমি তামসিকে জড়িয়ে ধরে তামসির ঠোঁটে ঠোঁট বসিয়ে দিলাম। তামসি অনেক ঝটকা ঝটকি করছে, কিন্তু আমার হাত থেকে বের হতে পারছে না। কয়েক মিনিট পরে আমি নিচ থেকে ছেড়ে দিলাম। তুই আমারে? তোরা দাঁড়িয়ে হাসি দেখছিস? মার ওকে, একবারে শেষ করে দে। তামসির বন্ধুগুলো আমাকে মারতে শুরু করলো। সামনে দুজন আমাকে মারতে আসলে আমি ওদের বাধা দেওয়ার জন্য এগিয়ে যেতেই পিছন থেকে কেউ একজন আমার মাথায় বাড়ি মারলো শক্ত কোনো বস্তু দিয়ে। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। কুত্তার বাচ্চা, ফকির হয়ে আমার সাথে প্রেম করবি না? আমার সাথে চোখ তুলে কথা বলিস, আমার সাথে উচ্চস্বরে কথা বলিস। এখন ভোগ কর আমার সাথে বেয়াদবি করার শাস্তি। হয়েছে, আর মারিস না তোরা, ছেড়ে দে। যা, তোর জীবন ভিক্ষা দিলাম। তামসি ওর বন্ধুদের নিয়ে চলে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে আসতে লাগলো। মনি, মুর্শিদ আর রোমানা আমার দিকে দৌড়ে আসতেছিল। ওইটুকুই শুধু দেখার ভাগ্য ছিল। জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আসলো কোনো এক সন্ধ্যায়। পাশে মনে বসে আছে, কিন্তু চারপাশে তাকাতে লাগলাম। এটা কোনো একটা বড় ক্লিনিক হবে হয়তো। এক রুমে একটাই বড় বেড। আমার জ্ঞান ফিরেছে দেখে মনি ডাক্তারকে ডাকতে লাগলো। আঙ্কেল দেখেন, হাসানের জ্ঞান ফিরেছে। মামনি, আর ভয় নেই। এই যে হাসান, জানো তোমার কদিন পরে অঙ্গেন ফিরে আসো। আরও এই 1 সপ্তাহ তোমার বন্ধুরা যেভাবে থাকছে আর যে সেবা করছে, তোদের সেবায় হয়তো ভালো হয়ে উঠছো, বিশেষ করে মনি মামনি।
মণি মামনি তোমার পাশ থেকে 1 মিনিটের জন্যও সরেনি। আমি মনির দিকে তাকালাম। মেয়েটার চোখ মুখ অনেকটা শুকিয়ে গেছে। মোর্শেদ কই? বাসায় গেল। এখন তুমি চুপ করে রেস্ট নাও তো। ডাক্তার চলে গেল। এই তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, তুমি তামসির সাথে লাগতে যাবে না, ও অনেক খারাপ। বুঝলাম। তুমি বাসায় যাও, রেস্ট নাও একটু। আমাকে রেস্ট নেওয়া লাগবে না স্যার, আপনি আগে সুস্থ হয়ে ওঠেন। বাসার সবাই জানে কি জানবে? তুমি যে এখানে আছো? আম্মু আসছিল, তোমাকে দেখে গেল সকালে। ও আচ্ছা, তুমি বাসায় যাও, রেস্ট নাও। বলছি না আমার রেস্ট লাগবে, বেশি কথা বলবা না বলে দিলাম। এতে রাগ আর কি আছে বুঝলাম না। বুঝতে হবে না। আমার ফোনটা কই? এ মা, তোমার ফোনটা কই যেন পড়ে গিয়েছে রে। ও, তোমার ফোনটা একটু দাও তো। আচ্ছা, এই নাও। মনি থেকে ফোন নিয়ে আব্বুর নাম্বারে কল করলাম। প্রথমবার রিং বাজতেই ফোন রিসিভ করলো। আমি আব্বুকে সালাম দিলাম। প্রথমে চিনতে পারিনি, পরে চিনতে পারলো। তোমার ফোনে কি হয়েছে? তোমাকে এতদিন ধরে কল করছি। আসলে আব্বু, আমার না। কি হয়েছে তোমার? আমি অ্যাক্সিডেন্ট করছি আর ফোনটাও হারিয়ে ফেলছি। কি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? জি আব্বু, আমি ঠিক আছি। আমি কাল বাসায় আসছি। আর একটু কথা বলে ফোন রেখে দিলাম। কাল তুমি বাসায় যাবে? হুম। আবার কবে আসবে? কয়েকদিন পরে আসবো। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের কাছ থেকে কথা বলে আসি। আচ্ছা। মনি চলে গেল ডাক্তারের সাথে কথা বলার জন্য। আমি বসে আছি। একটু পরে মনি আসলো। কি বললো ডাক্তার? সমস্যা নাই, কাল তুমি যেতে পারবে বাসায়। এখানকার বিল কত আসছে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তো দিতে হবে না? হ্যাঁ, আমি দিচ্ছি। আরে তুমি কেন দিতে গেলে? আচ্ছা বলো, কত দিচ্ছ তুমি? আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমাকে পর করে দিচ্ছ রে? পর করে দিচ্ছি আবার কই? হাসান, তোমাকে কিছু বলার আছে আমার। বলো। আসলে কিভাবে বলি কথাটা? আরে বলো, কোনো সমস্যা নাই। আসলে আমি তোমাকে যেদিন বাসে দেখেছি, ওই দিন তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি হাসান। আমাকে তোমার পাশে থেকে তোমার সেবা করার সুযোগ দিও। আমি জানতাম এরকম কিছু একটা হবে। তার মানে মনি, তুমি ওই বাসের বরকে পড়া মেয়েটি। আমার সেদিন সন্দেহ হয়েছিল, যেদিন তোমাকে আমার জন্মদিনের পার্টিতে দেখিয়ে। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমার ভাবতে হবে। যত খুশি সময় নাও, তবে আমি হাস্যোজ্জ উত্তর চাই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। ওকে। মনি চলে গেল বাইরে। এখন আপনারা বলেন আমি কি করব? আমার কি করা উচিত? মনি আমাকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। মনি চলে আসলো খাবার হাতে নিয়ে। তারপর মনি নিজ হাতে আমাকে খাওয়াই দিল। আমি না করার পরেও জোর করে খাওয়ালো। তারপর মনি খেয়ে নিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। মনি ঘুম থেকে উঠে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। কি দেখো এইভাবে? কিছু না। ও, ওই বাসায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? ভুলে যাও কেন? আমরা গল্প করছিলাম, তখনই মোর্শেদ চলে আসলো। কি ব্যাপার, কি চলে? কখন আসলি? মাত্র আসলাম। শুনলাম বাসায় যাবি নাকি আজ? শরীরের অবস্থা এখন কেমন? এই তো ভালো। তোদের মতো বন্ধু থাকলে শরীর কি, মনটাও খারাপ থাকবে না। মনি বাইরে গেল। দোস্ত, মনি তোকে অনেক ভালোবাসে। যেদিন তোকে বাসে দেখে ওই দিনই তোকে পছন্দ করে, আর যখন তোকে ভার্সিটিতে দেখে তখন আমাকে। জানি, কিন্তু শালা তুই আমাকে বলিসনি কেন? কি করে? আসলে সে আমাকে বলতে বারণ করেছে। রাতে বলছিল। তুই কি বলছিস? আমি সময় নিয়েছি একটু। এতে সময় নেওয়ার কি আছে? মেয়েটা তোকে অনেক ভালোবাসে। এই কয়দিন তোর পাশ থেকে একটুও সরেনি, এমনকি বাসায় পর্যন্ত যায়নি। ওর আম্মু আসছিল, তারপরও দোস্ত এরা ছাড়িস না। মনি চলে আসলো। হাসান চলো, গাড়ি চলে আসছে। গাড়ি চলে আসছে মানে? আম্মুকে বলেছিলাম গাড়ি পাঠাতে, পাঠিয়ে দিল। চলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আরে না, আমি বাসে যাব। কেন? হ্যাঁ, তোমার এই অবস্থায় বাসে যাওয়া ঠিক হবে না। চলো, বাসায় দিয়ে আসি আমি। তাহলে ট্রেনে যাব। আমি গেলে সমস্যা কি? একটু সমস্যা আছে,
পরে সবাইকে নিয়ে যাব। আচ্ছা চলো, স্টেশনে নামিয়ে দিয়ে আসি। মোর্শেদ, তুই হাসানকে নিয়ে গাড়িতে যা। আমি আঙ্কেলের সাথে দেখা করে ছাড়পত্রটা নিয়ে আসি। আচ্ছা। মুর্শিদ আমাকে নিচে নিয়ে আসলো, গাড়িতে বসলাম। মুর্শিদ গাড়িতে উঠে নিয়ে নিচে দাঁড়িয়েছিল। মনি চলে আসলো হাতে কিছু মেডিসিন নিয়ে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আমার একটু কাজ আছে, তুই যা। মনি গাড়িতে উঠে আমার পাশে বসলো। মুর্শিদ যাওয়ার সময় আমাকে চোখ টিপি দিয়ে গেল। কি হারামি দেখছেন, গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। মনি কই যেন ফোন দিয়ে আমার জন্য একটা ট্রেনের ক্যাবিনের টিকিট বুক করলো। দুজনেই বসে আছি চুপচাপ, নীরবে। চারদিক কেমন যেন একটা হয়ে আসলো। নীরবতা ভেঙে নিজের যত্ন নিও কেমন। হ্যাঁ, তুমিও সময় মতো ওষুধগুলো খেও। আর হ্যাঁ, আমার উত্তর যদি হ্যাঁ না পাই, সত্যি আমি মরে যাব কিন্তু। আমরা মনে হয় চলে আসছি। হ্যাঁ চলো, ট্রেনও চলে আসছে, তোমাকে উঠিয়ে দিয়ে আসি। কি করছো? ব্যাগটা আমাকে দাও। না, আমি পারবো। বলছি না দিতে। মনি আমার থেকে ব্যাগটা নিয়ে আমার হাত ধরে ট্রেনে ওঠালো, আমাকে কেবিনে নিয়ে আসলো। শোনো, সাবধানে যাবে কেমন? তুমিও সাবধানে থেকো কেমন। আচ্ছা, ট্রেন ছাড়ছে, আমি নামলাম। মনির চোখ জলে ভিজে গেল। তোমায় অনেক ভালোবাসি হাসান। মনি চোখ মুছতে মুছতে ট্রেন থেকে নেমে পড়লো। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আর আমি কিনা তামসির মতো ফালতু মেয়ের পিছনে পড়ে আছি। এইবার তামসিকে একটা উচিত শিক্ষা দিব। বাসা থেকে ঘুরে এসে শরীরটা কেমন যেন দুর্বল লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। অনেক সময় লাগবে বাসায় যেতে। ঘুম ভাঙলো বিকাল 5টায়। জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছি, এখন আমি কই। ওহ, চলে আসছি তো নিজের শহরে। ও, অনেকটা আনন্দ হচ্ছে, আবার ভয়ও লাগছে। কি যে হয় বাসায় গেলে আব্বু আমাকে এইভাবে দেখলে অনেক কষ্ট পাবে। ধুর, আব্বুকে বুঝিয়ে সব বলবো, তাহলে ঠিক হবে। ট্রেন থামলো, মানে স্টেশনে চলে আসলাম। ট্রেন থেকে নেমে পড়লাম, তারপর একটা রিক্সা উঠলাম। রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো, আর আমি আমার মনের ভিতর আপন গতিতে ভাবতে লাগলাম আব্বুকে কি করে বোঝাবো। ভাবতে ভাবতে চলে আসলাম বাসার সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে গেট খোলার জন্য দারোয়ান চাচাকে ডাক দিলাম। দারোয়ান চাচা তো গেট খুলে আমাকে এই অবস্থা দেখে হাঁ করে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে, আমি হাতের ইশারায় না করে দিলাম। বাসায় ঢুকতেই সবাই চমকে গেল। আব্বু সোফায় বসে কিছু আঙ্কেলদের সাথে গল্প করছিল, আমাকে দেখে দাঁড়িয়ে গেল আর সব আঙ্কেলদের চলে যেতে বলল। সবাই চলে গেল, আমি আব্বুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমিও আর পারলাম না, আমিও কান্না শুরু করে দিলাম। কয়েক মিনিট পরে, তুমি না বললে তোমার ঠিক আছো, তাহলে মাথায় কপালে এত ব্যান্ডেজ কেন? কেমন আছো আব্বু? দেখছো না কেমন আছি। ভাইয়া ভাবি কই? ওরা আমেরিকা গিয়েছে কি যে একটা কাজে। তোমাকে এই অবস্থায় কেন বলো? সব বলবো আব্বু, আমার অনেক খারাপ লাগছে, একটু রেস্ট নেই, রাতে সব বলবো। আমার রেস্ট নেওয়ার কথা শুনে যেন আব্বু আরো উত্তেজিত হয়ে সবাইকে ডাকতে লাগলো। কে কোথায় আছো? আমার ছেলের রেস্টের ব্যবস্থা করো। আব্বুর ডাক শুনে সব কাজের মানুষ সিকিউরিটি গার্ড চলে আসলো আমার কাছে। তোমরা সবাই যে যার মতো কাজে যাও। ওদের যেতে বলছো কেন? আব্বু, আমি কি আবার এক্ষুনি চলে যাব? আব্বু সবাইকে ঝাড়ি দিয়ে বলল। তোমরা কান শোনো না? তোমাদের যেতে বলছে না আমার ছেলে? সবাই চলে গেল, বাপ্পাটার রাগ দেখে হাসি মুখে। হ্যাঁ, এটাই আমার আব্বু। আমি ব্যাগটা রেখে আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। ঘুম যেন আসতে যাচ্ছে না। চোখ দুটো বন্ধ করলে মনির জলে ভেজা চোখ দুটো ভেসে উঠছিল। আমি আমার পকেটে হাত দিলাম ফোন বের করার জন্য। পকেটে হাত ঢুকিয়ে কোনো ফোন পেলাম না, তবে একটা চিরকুট পেলাম। ও, বলে গেছিলাম, আমার ফোন তো হারিয়ে ফেলেছি। এখন মনিকে কি করে বলবো আমি বাসায় আসছি? না জানি কত চিন্তা করছে মেয়েটা। আমার তো মনির ফোন নাম্বারটাও মনে নাই। দূর, মুর্শিদের নাম্বারটাও মনে করতে পারছি না। এখন আমি কি করব? দূর, কিছুই মনে করতে পারছি না। ও হ্যাঁ, আব্বুর কাছে মনির নাম্বার পাওয়া যাবে। গতকাল ফোন দিয়েছিলাম তো। আমি আমার রুম থেকে বের হয়ে আব্বুকে ডাকতে লাগলাম, কিন্তু একটা কাজের চাচা বলল আব্বু নাকি বাইরে কই যেন গেল এক্ষুনি। দূর, ভাল লাগে না। হঠাৎ মনে পড়লো পকেটে চিরকুটের মতো কিছু একটা হাতে লাগছিল। আমি আবার পকেটে হাত ঢুকিয়ে কাগজটা বের করলাম। যা ভাবছিলাম তাই, চিরকুট, তবে বেশি বড় না, খুব সুন্দর করে ভাঁজ করা ছিল। চিরকুটের ভাঁজ খুলে পড়তে শুরু করলাম।
বেশি বড় ছিল। হাসান, খুব অবাক হচ্ছ তাই না? তোমার পকেটে চিরকুট কি করে আসলো? হ্যাঁ হাসান, আমি তোমার পকেটে চিরকুটটা রেখেছি যাতে বাসায় গিয়ে আমাকে ভুলে না যাও। অনেক ভালোবাসি তোমাকে হাসান, অনেক অনেক বেশি ভালোবাসি। বুঝলাম এটা মনের কাজ। সত্যি মেয়েটা অনেক ভালোবাসে আমায়। রাত 8টায় আব্বু আসলেও খেতে ডাকতে। আব্বু আর আমি টেবিলে বসে খাচ্ছি। চুপচাপ আমি খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে পড়লাম। হাসান, তোমার সাথে কিছু কথা আছে। জি আব্বু বলেন। এখানে না, আমার রুমে এসো। আচ্ছা। আমি আব্বুর সাথে আব্বুর রুমে গেলাম। আব্বু পকেট থেকে একটা মেয়ের ছবি বের করে আমার হাতে ধরিয়ে দিল। দেখো তো পছন্দ হয় কি না। আমার বন্ধুর মেয়ে, ঢাকায় থাকে। ভালো তো। তাহলে আমি কি বন্ধুকে পাকা কথা দিব? কিসের পাকা কথা দিবেন আব্বু? তোমার সাথে ওর বিয়ের কথা। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি জানতে চাইছিলেন না আমার এমন অবস্থা কি করে হলো? বলো। আসলে আব্বু, আমার অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে কি হয়েছে বলো আমাকে। কে তোমাকে মারছে? নামটা বলো শুধু একবার। আব্বু, উত্তেজিত হলে কিন্তু বলবো না। আচ্ছা বলো। আমি বলতে শুরু করলাম তামসির সব কথা। আব্বু কাঁদছে আমার গল্প শুনে। সামান্য একটা এমপির মেয়ে তোমার গায়ে হাত তুললো, তোমাকে মার খাওয়ালো, তারপরও তুমি চুপচাপ সহ্য করে আসলে। আব্বু, আমি তামসিকে অনেক পছন্দ করতাম। ওকে, বুঝছি। তামসির সাথে তোমার বিয়ে হবে, চিন্তা করো না। না। কি না? আমি তামসিকে না আব্বু, আমি মনিকে বিয়ে করতে চাই। মনিকে? জানো আব্বা, আমি হসপিটালে প্রায় 1 সপ্তাহ জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তখন মনি আমার পাশ থেকে 1 মিনিটের জন্য কোথাও যায়নি। বলতে পারেন আমি আপনার সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি তার শুধু মনির জন্য। মনি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি আব্বু, মনিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে? না, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। বিয়ে মনির সাথেই হবে। ধন্যবাদ আব্বু। আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু, আমি তামসিকে উচিত শিক্ষা দিতে চাই, আমাকে সাহায্য করবেন না? বলো, কিভাবে সাহায্য করব? আমি এবার তোমার পরিচয় ভার্সিটিতে ঢুকবো। এটা কোনো ব্যাপার? তুমি তোমার আব্বুর পরিচয়ে ঢুকবে, এটা কত তোমার অধিকার। ভার্সিটি যাওয়ার ব্যবস্থা করেন আপনি। আর কয়েকটা দিন বাসা থেকে রেস্ট নাও, তারপর না হয় যেও। আচ্ছা। অনেক রাত হলো, ঘুমিয়ে যাও। আচ্ছা আব্বু, গুড নাইট। গুড নাইট। চলে আসলাম নিজের রুমে। অনেক ভালো লাগছে আব্বুর কাছে সব কথাগুলো মন খুলে বলতে পারে। নিমিষে মাঝে মনটা আবার খারাপ হয়ে গেল, কেননা মনে হয়তো আমার ফোনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমি না পারছি মনির নাম্বারে কল করতে, আর না পারছি মোর্শেদের নাম্বারে ফোন করতে। ও শিট, আব্বুর ফোনে তো মনির নাম্বার ছিল। ধুর, এখন আর কি করে। আব্বু তো ঘুমিয়ে পড়েছে। নাকি সকালে যাবো আব্বুর কাছে? না, সকালে আব্বুর ফোন থেকে নাম্বার নিয়ে কল করব। অন্যদিকে মনি ফোন হাতে নিয়ে অপেক্ষায় বসে আছে আমার কলে। অনেক চিন্তা হচ্ছে মনির। হাসান ঠিক মতো বাসায় পৌঁছে গিয়েছে নাকি কোনো কিছু হয়েছে? না, হাসান কি অবস্থা একা ছাড়া ঠিক হয়নি। ধুর, কি যে ভাবছি এসব। হাসানের কিছু হতেই পারে না। আর হাসানের ফোন তো হারিয়ে ফেলেছি। না, হাসান কি আমাকে ভুলে গেল? হাসান চাইলে তো ওর আব্বুর ফোন থেকেও আমাকে কল দিতে পারত। না, ভাবতে পারছি না। হাসানের সাথে কথা বলতে হলে আমাকেই কল করতে হবে। মনি আর কিছু না ভেবে আমার আব্বুর নাম্বারে কল করলো। ঘুম ঘুম চোখে আমার আব্বু ফোন রিসিভ করলো। মনি সালাম দিল। আঙ্কেল, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? হে, কিন্তু তোমাকে ঠিক চিনলাম না তো। আঙ্কেল, আমি হাসানের বন্ধু মনি। ও, কেমন আছো মামনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আঙ্কেল, যদি কিছু মনে না করতেন, হাসানের সাথে একটু কথা বলা যাবে? অবশ্যই বলবে। তুমি না বললে কে বলবে মামনি? ওর তো ফোন নেই, হারিয়ে ফেলছি আমি। ওহ, বুঝতে পারছি। নাম্বার দিচ্ছি মামনি, কল করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। আব্বু ফোন কেটে দিয়ে আমার রুমের টেলিফোনের নাম্বার দিল। আমি শুয়ে শুয়ে মনের কথাই মনে করছি, মেয়েটা হয়তো এখন কষ্ট পাচ্ছে। টেলিফোনটা বেজে উঠল। আমি বিরক্তি ভাব নিয়ে ফোনটা উঠালাম।
ফোন ওঠানোর সাথে সাথে অচেনা একটা মেয়ে হাসান বলে ডাক দিল। আমার বুকে কেমন যেন একটা চিনচিন ব্যথা অনুভব করলো। মনি। এই তো ভালো, তুমি কেমন আছো? জানি না। সরি, তোমার আর মোর্শেদের কারণ আমরা মনে করতে পারছিলাম না। সরি। থাক, সরি বলতে হবে না। তুমি যদি চাইতে আঙ্কেলের ফোন থেকে কল দিয়ে কথা বলতে পারতে। আব্বু বাসায় ছিল না তো। হয়েছে, আর বলতে হবে না। রাগ করো না প্লিজ। রাগ করবো কেন? কেউ হয়তো জানেই না তার জন্য কতটা কষ্ট পাই। সরি বললাম তো। থাক, ওষুধ খাচ্ছ তো? খাচ্ছি। আবার কবে আসবে হাসান এখানে? কয়েকদিন পরেই। কয়েকদিন বলতে কতদিন? 3-4 দিন। না, তুমি কাল পরশু চলে আসো প্লিজ। আচ্ছা দেখছি। কোনো দেখা দেখি না, তুমি আসবে, এটাই শেষ কথা। আচ্ছা। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমাও তো, সকালে কল করবে। শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম দুজনেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুর রুমে গেলাম। শুভ সকাল আব্বু। শুভ সকাল। নাস্তা করছো? জি আব্বু, করলাম। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। না আব্বু, একটা কথা বলার জন্য আসলাম। বলো। আমি কালকেই চলে যাব। বুঝছি। আমার বৌমা বুঝি খুব কষ্ট পাচ্ছে আমার ছেলেকে না দেখি থাকতে। আব্বু তুমিও না? যাও, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। আরে এই নাও তোমার নতুন ফোন, কালকে নিয়ে আসছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। ফোন নিয়ে চলে আসলাম আমার রুমে। অন্যদিকে মনি, রুমানা আর মোর্শেদ ক্যাম্পাসে বসে গল্প করছিল। তখন তামসিও ওদের দেখতে পেয়ে ওদের কাছে আসলো। তোমাদের বন্ধু হাসানকে দেখছি না, হাসান কই? আপনি তো ভালো জানেন, ওইভাবে মারার পরে এখন জানতে আসছেন, তাই না? আসলে মোর্শেদ, আমি আমার ভুল বুঝতে পারছি। কয়েকদিন থেকে হাসানকে খুব খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কেন, সেদিন কি মার কম দিছেন তাই বেশি দেওয়ার জন্য এখন খুঁজতেছেন নাকি? আরে না, সরি বলার জন্য। আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে কি করব, ছোট থেকে যা চেয়েছি আসছি তাই পাইছি, যা ভালো লাগে তাই করতাম, যার জন্য। তা হঠাৎ কেন এমনটা মনে হলো? সত্যি বলতে কি, হাসানের অনুপস্থিতি এমনটা মনে হচ্ছে। হাসানের দুষ্টুমিগুলোও অনেক মিস করছি। আমি কি তোমাদের বন্ধু হতে পারি? ও কেননা, তবে একটা শর্ত আছে। কি শর্ত মোর্শেদ? কোনো কিছুর অহংকার বা পাওয়ার দেখানো যাবে না। বললাম তো, আমার ভুল আমি বুঝতে পারছি। আচ্ছা যা, 20 টাকার বাদাম নিয়ে এসে এখানে বসে আড্ডা দিব। আচ্ছা। বুঝলাম না কি এমন হঠাৎ হয়ে গেল যে এতটা চেঞ্জ। সেটা আমিও ভাবতেছি। আমার তো মনে হয় আবার কোনো প্ল্যান করছে। আজব, তামসি আসছে। তামসি বাদাম নিয়ে চলে আসলো, বাদাম খাচ্ছে আর সবাই গল্প করছে। ধুর, হাসানকে ছাড়া আড্ডা জমে নাকি? আচ্ছা, কেউ তোরা এখনো বললি না কিন্তু, হাসান কোথায় আছে, কেমন আছে, কবে আসবে? হাসান ওর গ্রামের বাসায় গিয়েছে, কবে আসবে তা তো বলতে পারবো না। হাসানের ফোনও তো হারিয়ে ফেলেছে, আর তাই কথা হয়নি। ওহ আচ্ছা, তোরা থাক, আমি আসছি। কোথায় যাবি? ভালো লাগছে না, মাথা কেমন জানি করে, আমি বাসায় যাব। মনি, আমিও আসলে তোমার সাথে যাই, তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। ধন্যবাদ লাগবে না, আমি যেতে পারবো। আচ্ছা, তোমরা কি সত্যি আমাকে বন্ধু ভাবছো? সত্যি বন্ধু ভাবে। তাহলে মনি এমন করে চলে গেল কেন? আসলেই তো, মেয়েটার হঠাৎ কি হলো, মনটাও খারাপ করে চলে গেল। ক্লাসের সময় হয়েছে মোর্শেদ। চলো ক্লাসে যাই। রুমানা, মোর্শেদ আর তামসি ক্লাসে চলে আসলো। ক্লাস শেষ করে সবাই বেরিয়ে ক্যাম্পাসে আসলো। ক্যাম্পাসে অনেক ছেলেমেয়েরা বলছে কাল নাকি তথ্যমন্ত্রীর ছেলে ভার্সিটি আসবে। ব্যাপার কি, তোরা একটু বস তো, আমি আসছি। আচ্ছা। মোর্শেদ চলে গেল ব্যাপার কি তা জানার জন্য। কয়েক মিনিট পরে আসলো মোর্শেদ। এই, আমাদের সাথে পরে তথ্যমন্ত্রীর ছেলে, তোমরা কি তার কেউ চিনো? কি বলো, আমাদের সাথে তথ্যমন্ত্রীর ছেলে পড়ে? কাল নাকি আসবে। তামিম, তুই কি চিনিস? না তো। ব্যাপার না, এটা আসে কয়দিন, আবার হয়তো তোর মতো ভাব মারবে। মোর্শেদ। আচ্ছা রাগিস না এত। আচ্ছা, তোর গার্ডগুলোরে আজ ক্যাম্পাসে দেখছি না। আব্বুকে বলে ওদের আমার সাথে আসতে বারণ করেছি, তবে একজন আছে, সে গাড়িতে আছে। ও ভালো,
তুই আমার নতুন বন্ধু হলি। আজ চল ট্রিট দে। আচ্ছা চলো। কি শুরু করলি? আচ্ছা তাহলে আজ না, হাসান মনি যেদিন থাকবে সেই দিন ট্রিটটা নিব। এখন উঠ, বাসায় যাব। আচ্ছা তাহলে আমিও আসি। তামসি চলে গেল, মোর্শেদ আর রুমানাও চলে গেল। এদিকে মনি বাসায় এসে আমাকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর আমি রিসিভ করলাম। বলো, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আচ্ছা, মোর্শেদের নাম্বারটা দাও তো। একটু পরে দিচ্ছি। কি করছো? কি আর করব, বসে আছি। তুমি? আমিও। তুমি কবে আসবে এখানে? কালকে। সত্যি? তুমি বলছো আর আমি যাব না, তা কি করে হতে পারে? ওলে বাবা লে। হাসান, এখনো বললে না কিন্তু। কি বলবো? তুমি আমাকে ভালোবাসো কি না? সেটা না হয় পরেই শোনো। আচ্ছা হাসান, মাত্র ভার্সিটি থেকে আসলাম, গোসল দিব। বাই। মোর্শেদের নাম্বারটা? মেসেজ করে দিচ্ছি। কি হলো? এটা মোবাইল না। আচ্ছা ব্যাপার না, আমার নতুন ফোন থেকে কল করছি, তুমি ওই নাম্বারে মেসেজ করে দাও। কবে কিনলে? কি নতুন ফোন গাধা? আব্বু কালকেই নিয়ে আসছিল আর আজ দিল। ও এভাবে গল্প করার পর ফোন কেটে দিলাম। মনেই ভাবতে শুরু করে দিল, ভয় পেতে শুরু করে দিল। আপন মানুষকে হারিয়ে ফেলবে না তো, এসব চিন্তা ওই দিন রাতে মনিকে ঘুমাতে দিল না। সকাল 8টার দিকে মোর্শেদ মনিকে কল করলো। মোর্শেদ বল। হাসান আসছে তো? হ্যাঁ জানি। তো ভার্সিটি যাবি না? হাসান তো ভার্সিটিতে আগে আসবে। ও মনেই ছিল না। রেডি হয়ে আসছি। মনি জানতো না, আর আমিও বলিনি যে আমি প্রথমে ভার্সিটিতে আসবো। আর মনে মনে কষ্ট পেল, তাহলে কি আমি ওকে ভালোবাসি না? ধুর, কি ভাবছি, এসব হয়তো আমাকে চমকে দেওয়ার জন্য আসবে। এইসব হাজার রকমের চিন্তা মনির মাথায় রেডি হয়ে ভার্সিটি গেল। ক্যাম্পাসে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা করছে, ওই তো মোর্শেদের থেকেই জানতে হবে। মোর্শেদ, চলে আসছিস? হ্যাঁ, এখানে কি হচ্ছে? মন্ত্রীর গুণধর পুত্র আসবে হেলিকপ্টার নিয়ে। ও, রোমানা আসে নাই? ও চলো। দোস্ত ওয়েট, ওই যে দেখ হেলিকপ্টার চলে আসছে, চল দেখি ছেলেটারে। তোরা এখানে আসলি কেন আবার? দেখবো মন্ত্রীর ছেলেরে। দেখ, মন ভরে দেখিস, ভালো লাগলে বলিস। মোর্শেদ, তাহলে ওই দিকটায় দাঁড়ায়। সবাই একসাথে দাঁড়িয়ে রইল মন্ত্রীর ছেলে দেখার জন্য। হেলিকপ্টার ল্যান্ড হবে তার 2 মিনিট আগে কয়েকটা কালো গাড়ি ভার্সিটিতে ঢুকলো। কিছু এমপি আর নেতারাও আসছিল, কেননা তথ্যমন্ত্রী আসছে। কয়েকটা পুলিশের গাড়িও ঢুকলো ক্যাম্পাসে। পুলিশগুলো হেলিকপ্টারে ল্যান্ড করার জায়গায় চারপাশে দাঁড়িয়ে পড়লো। হেলিকপ্টার ল্যান্ড করলো, ভার্সিটির সভাপতি আরও অনেকে ফুলের মালা হাতে নিয়ে এগিয়ে গেল হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টারের সামনে সিট থেকে একটা কালো পোশাকধারী লোক বের হয়ে হেলিকপ্টারের দরজা খুলে দিল। প্রথমে মন্ত্রী নামলো, মানে আমার বাবা। তারপর কালো স্যুট প্যান্ট পরে, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে নামলাম আমি। কিন্তু কেউ মুখ দেখতে পাচ্ছে না, কেননা আমি তো মাটির দিকে মাথা নিচু করে আছি। দোস্ত, মন্ত্রীর ছেলে মাথা তোলে না কেন? আমি কি বলবো? সবাই যখন মন্ত্রী আর মন্ত্রীর ছেলেকে স্বাগতম জানানোর জন্য কাছে চলে আসলো, তখন আমি মাথা ক্যাপ খুলে, চশমাটা খুলে মাথা। এই মন্ত্রীর ছেলে, সবার মুখে একই কথা। দোস্ত, আমার দোস্ত মন্ত্রী বেটা। হাসান মন্ত্রীর ছেলে? হাসান মন্ত্রীর ছেলে। আমাকে দেখে আমার শিক্ষকরাও চমকে গেল, আর সবচেয়ে বেশি চমকে গেল তামসি আর তার গন্ডা বন্ধুরা। মনি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আমার আব্বু আমার শিক্ষকদের কাছে নতুন করে পরিচয় করে দিল আমাকে, আর ওই এলাকার নেতা এমপি সবার সাথে পরিচয় করে দিল, মানে তামসির আব্বুর সাথেও। আমি যখন সামনের দিকে পা বাড়াবো, তখনই হঠাৎ একটি মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই, কে তুমি? এই কুত্তা বিলাই হনুমান লাল বানর, আমাকে চিনিস নাই? আরে তুই আমার কলেজা। সত্যি? এই করছিস কি? সবাই দেখতেছে তো। সরি। হ্যাঁ আঙ্কেল, আসলে আঙ্কেল আমি এখানে পড়তাম না, কালকেই ট্রান্সফার হয়েছে। ও ভালো, আচ্ছা মামনি থাকো, আমরা আসছি। ওকে আঙ্কেল। আর হাসান, তোর নাম্বারটা আমাকে দে তো। ওকে নে, 018। অন্যদিকে মনির মনটা নিয়ে সে কালো হয়ে গেল। সে কি তার কলিজাকে হারাবে না তো?
এবার আমাকে আমার বৌমা মুখটা কি দেখানো যাবে? ফোন দিয়ে ভেতরে আসতে বলো। আচ্ছা, আমি মনিকে কল করলাম। মনি, তোর ফোন বাজে। মনি ফোনের দিকে তাকালো। আমি ফোন দিছি, মনি ফোন রিসিভ করলো। মনি, তুমি এক্ষুনি অফিস রুমে চলে আসো। মনি কিছু বলতে যাবে তখনই আমি ফোন কেটে দিলাম। কই যাচ্ছিস? কেন, আসবেই তো। আচ্ছা যা। আমিও একটু আসছি। মনি অফিস রুমে চলে আসলো। অফিস রুমের ভিতরে শুধু আমি আর আমার বাবা অপেক্ষা করতেছিলাম মনির জন্য। মনি অফিস রুমে ঢুকে তো অবাক, শুধু বাপ বেটা রয়েছে। মনি আমার আব্বুর পাশে সালাম করলো। তোমার কথা হাসানের মুখে শুনেছি, তাই তোমাকে দেখার জন্য হাসানকে বলেছিলাম তোমাকে এখানে আনতে। কিছু মনে করনি তো মামনি? হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কই না তো। আচ্ছা মামনি, তোমার বাসার ঠিকানা দাও তো। আব্বু, আমি জানি। মনি তার বাসার ঠিকানা আমার আব্বুকে দিয়ে দিল। না মামনি, হাসান আজ ক্লাস করবে না, ওর একটু কাজ আছে। মনি আমার আব্বুকে সালাম দিয়ে চলে গেল। তখন আব্বু বলল, ভারী মিষ্টি মেয়ে, তোমার পছন্দ আছে বলতে হবে। আব্বুর ফোন বেজে উঠল। তামসির আব্বুর কল করেছে, মানে এখানকার এমপি কল করেছে। আমার আব্বু কথা বলল, হাসান, এখানকার এমপি আমাদের দাওয়াত করলো। কেন আব্বু? তা তো জানি না, অনেক রিকোয়েস্ট করেছে আজ তাদের বাসায় লাঞ্চ করার জন্য। ও, এখানকার এমপি তো বাইরে দাঁড়িয়ে আছে। চলো তোমাকে এমপির সাথে পরিচয় করিয়ে দিই। লাগবে না। আব্বু এমপিকে কল করে ভিতরে আসতে বলল। আমি আর আব্বু ভিতরে বসে আছি। একটু পরে এমপি আর এমপি মেয়ে মানে তামসি আসলো। তামসি আব্বু আর তামসি আমার আব্বুকে সালাম করলো। আমিও তামসির আব্বুকে সালাম দিলাম। তাদের মাঝে একটু ভালো মন্দ গল্প হলো, তারপরে পরিচয় করিয়ে দেয়। এটা আমার কলেজার টুকরা, আমার ছেলে হাসান, তোমার এলাকার ভার্সিটিতে পড়ে। আজকেই প্রথম জানলাম হাসান আপনার সন্তান। আর আমার পাশে যে আছে ওটা হলো আমার একমাত্র মেয়ে তামসি। শুনলাম। আজ কিন্তু লাঞ্চ আমাদের বাসায় করবেন। আচ্ছা, সমস্যা নেই। হাসান, তুমি কি তামসিকে চিনতে? জি আঙ্কেল, খুব ভালো করে চিনতাম। তামসি আমার কথা শুনে ভয় পেয়ে গেল আর মাথা নিচু করে ফেললো। আচ্ছা চলেন, বাসায় গিয়ে রেস্ট করবেন একটু। আব্বু আমার দিকে একবার তাকালো, তারপরে আবার যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আব্বু, আমার গাড়ি কোথায়? হাসান বাবা, তুমি এখন আমাদের গাড়িতে আসো, তোমার আব্বু আমাদের গাড়িতে উঠবে। কি আর করার, আব্বু কোনো কথা না বলে এমপির গাড়িতে উঠে বসলো। তাই আমিও উঠে পড়লাম। দূর থেকে মনে সব দেখছে। আমি তামসির সাথে এক গাড়িতে উঠলাম। প্রথম সিটে তামসির আব্বু আর আমার আব্বু, পিছনের সিটে আমি আর তামসি। আমার আর তামসির মাঝে অনেকটা দূরত্ব ছিল, কিন্তু তামসি আমার দিকে সরে আসতে লাগলো। কি হচ্ছে এটা? কই কিছু না তো। কিছু না হলেই ভালো। আবার তামসি সরে বসলো আর মনে মনে বলতে লাগলো। তামসি এবার তার হাতটা আস্তে আস্তে আমার হাতের উপর রাখলো। আমি অনেকটা রেগে গেলাম। কি হচ্ছে এটা কি? আমি কি গাড়ির মাঝে চিল্লাবো? আমি এক ঝটকায় তামসির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তামসি মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, জাদু, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই এই সামান্যটুকু রাগ তোমার ভেঙে দিবই আর নিজের করে নিবই। তামসি এবার আমার দিকে এক নজর তাকিয়ে থাকতে লাগলো। আমার বিরক্ত হয়ে গাড়ির পিছনে পেপার ছিল, পেপারগুলো নিয়ে পড়তে শুরু করলাম, মুখ চোখ ঢেকে নিয়ে। তামসি এবার আমার মুখ থেকে চোখ দেখতে না পেরে পেপারগুলো একটানে ছিনিয়ে নিল আমার কাছ থেকে। আমি এবার রাগী দৃষ্টিতে তামসির দিকে তাকালাম আর তামসি মুচকি মুচকি হাসি দিতে লাগলো। আমি বুঝতেছি না কি করব। একটু পরে গাড়ি ব্রেক মারলো, তারপর কয়েকজন এসে গাড়ির দরজা খুলে দিল। আব্বু নামলো, সবাই আব্বুকে ফুল দিয়ে স্বাগতম জানাতে লাগলো। আমিও আব্বুর পিছনে পিছনে ভিতরে ঢুকতে লাগলাম, তামসিদের বাসার ভিতরে। বাহ, বাসায় সবখানেই তামসির ফটো লাগানো। তামসি মামুনি, তুমি হাসানকে আমাদের বাসাটা ঘুরিয়ে দেখাও,
আমি তোমার আঙ্কেলকে নিয়ে উপরে যাচ্ছি। না না আঙ্কেল লাগবে না। আরে লজ্জা পাচ্ছ কেন? এটা তুমি তোমার নিজের বাসা ভাবতে পারো। হাসান যাও, চারিদিকটা একটু ঘুরে এসো। আচ্ছা আব্বু। বুঝলাম না আব্বুর হঠাৎ এমন কি হলো যে আমাকে, না আর ভাবতে পারছি না। আমি চিন্তায় পড়ে গেলাম। হাসান চলো তোমাকে ওই দিকটা দেখিয়ে নিয়ে আসি। ওকে। বাহ, এই দিকটা ভারী সুন্দর তো। চারদিকে কত ফুলের গাছ, মাঝখানে পুকুরে পুকুরে মাঝখানের বসার জায়গা। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে ফেলো। আসলে সেই দিনের জন্য আই এম সরি। হাসান, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আসলে আম্মুকে অনেক ছোটবেলায় হারিয়ে ফেলেছি, আর আব্বু আমাকে এত এত আদর করেছে যে আমি একটা বাদর হয়ে গিয়েছি। যখন যা ইচ্ছা হয়েছিল তখন তাই করছি। কেউ কোনো দিন বাধা দেয়নি, কেউ আমার সাথে তর্ক তো দূরের কথা, চোখ তুলেও কথা বলার সাহস পেত না। কিন্তু তুমি তা করেছিলে, যার জন্য আমার অনেক রাগ লাগছিল, তাই রাগের মাথায় তোমাকে মারছি। বিশ্বাস করো হাসান, তার কয়েকদিন পর থেকে না তোমাকে অনেক মিস করতে লাগলাম। তোমার দুষ্টুমিগুলো অনেক মিস করতেছিলাম। আমি তোমার সব বন্ধুদের সাথে কথা বলেছি, এমনি মোর্শেদের সাথেও, সেও তোমার নাম্বার দিতে পারেনি। প্লিজ হাসান, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে মালিক আল্লাহ, আমি না। আর আমি কিছু মনেও করি নাই। সত্যি? হ্যাঁ সত্যি। ওকে, তাহলে বন্ধু। ভাবতে হবে। কেন, এখানে ভাবার কি আছে? অনেক কিছুই আছে। যেমন? বলা যাবে না, সরি। ওকে, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি হবে? হবে তো অনেক কিছুই, কিন্তু বলা যাবে না। আমার কথা আমাকেই? নাম্বার দাও তো তোমার। তামসিকে আমার নাম্বার দিলাম, বাড়ির চারপাশটা ঘোরাঘুরি করতেছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। কলটা ধরলাম। হ্যালো, কে? কুত্তা, আমি সুলতানা। ও তুই, তোর কি খবর? ভালো, তুই? ভালো। তুই কই? আমি তোর জন্য কলেজে বসে আছি। আমি তো তামসিদের বাড়িতে আব্বুর সাথে। কি? তুই ওই মেয়ের বাড়িতে কি? তুই জানিস না আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি? জানি, কিন্তু তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের মতো দেখি, সেটাও তুই জানিস। আরে আমি জানি, তবে তোর সাথে একটু দুষ্টামি করলাম। আর তুই কি তামসিকে ভালোবাসিস দোস্ত? ভালোবাসতাম। মানে? তাহলে শোন, আমি তাকে কলেজে ঘটে যাওয়া সমস্ত কিছু বললাম। এত কিছু ঘটে গেছে তোর জীবনে, তো এখন কাকে জীবন সঙ্গী করবি? এখনই শুনতে চাস তুই? তাহলে শোন, তবে কাউকে বলতে পারবি না। ওকে। ওয়াও, সেই প্ল্যান করছিস তুই। আমি তোর সাথে আছি, চিন্তা করিস না। ওকে রাখ, তাহলে কলেজে দেখা হবে। ওকে দোস্ত, লাভ ইউ। তারপর কল কেটে আব্বুর কাছে আসলাম। তারপর একটু আব্বুর সাথে গল্প করে লাঞ্চ করলাম তামসিদের সাথে। বিকেল 3টা আব্বু চলে যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি না। ভার্সিটি থেকে দূরে আমার থাকার জন্য একটা ফ্ল্যাট ঠিক করে দিল আব্বু। তামসির আব্বু আরও কিছু নেতারা আসলো আব্বুকে বিদায় দিতে। আব্বু চলে গেল হেলিকপ্টার নিয়ে। চলো। তামসি আমার হাত ধরে টানতে লাগলো। আজব তো, হাত ধরে টানছো কেন? আর কই যেতে বলছো? কই আবার, আজ থেকে তুমি আমাদের বাসায় আমাদের সাথে থাকবে। পাগল হলেন কবে? আমি পাগল হইনি, আমার আব্বু তোমার আব্বুর সাথে কথা বলেছে। তোমার আব্বু বলেছে তুমি চাইলে থাকতে পারো। আমি কেন তোমাদের সাথে থাকবো? কথা না বাড়িয়ে আসো তো। সরি, আমার গাড়ি চলে আসছে, বাই। আমি তামসির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম আর গাড়ি নিয়ে আগের বস্তিতে গেলাম। আমার সাথে একটা গাড়ি নিয়ে 4 জন গার্ড সবসময়ের জন্য রয়েছে। আমার সব বই দরকারি কাগজগুলো নিয়ে নতুন বাসায় এসে উঠলাম। সন্ধ্যার কিছু পরে আমার সব কাজ শেষ করে ফ্রি হয়ে বসলাম। পকেট থেকে মোবাইলটা বের করলাম আর দেখলাম মোর্শেদ 13 বার, মনি 112 বার, আর সুলতানা 12 বার। আর অচেনা একটা নাম্বার থেকে কয়েকবার ফোন আসছে। আমি প্রথমে মনিকে কল করলাম। প্রথমবার রিং বাজতেই কল রিসিভ করলো মনি। আমি হ্যালো হ্যালো বলেই যাচ্ছি, কিন্তু ওই পাশ থেকে শুধু চাপা কণ্ঠে হালকা হালকা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। তার মানে মনি কাঁদছে। কাঁদছো কেন মনি? কথা বলবে না? ওকে বাই। ফোন কাটলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। খারাপটাও যেন না হয়। হাসান,
তোমাকে অনেক বেশি ভালোবাসি। জানি তো। তুমি আমাকে ভালোবাসো না? এখন না, এইটা পরে বলবো। না হাসান, তুমি সবসময় এরকম করে কথা বলো কেন? আমি যে একটা রহস্যময় ছেলে, তাই। কাল ভার্সিটি আসছো? যাব না কেন? আমি কি আসতে বারণ করছি নাকি? আমি কি বলছি তুমি বারণ করেছো? মেঘ, ভালো হচ্ছে না কিন্তু। খারাপও তো কিছু হচ্ছে না। ধুর, তুই আসলেই একটা আমি কি গাধা। এটা বলতে পারলে? হ্যাঁ, আমি বলি নাই তো। আচ্ছা রাখছি। কেমন? কেন? কি করবে? আর তোমাকে কলেজে যে মেয়েটি জড়িয়ে ধরছিল, সে কে? ও হ্যাঁ, সে আমার বেস্ট ফ্রেন্ড। কালকে তোমাদের সাথে পরিচয় করে দিব। ওকে, কি করবে এখন? ডিনার করব। ও, তাড়াতাড়ি ডিনার করে আসো। ওকে ওকে। আমি ফোনটা কেটে দিয়ে ডিনার করতে গেলাম। ডিনার শেষ করে এসে ফোন হাতে নিয়ে দেখলাম সেই অচেনা নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে। আমি আবার কোনো কিছু চিন্তা না করে কল ব্যাক করলাম। প্রথমবার রিং বাজতেই ফোন রিসিভ করলো। ঠিক চিনলাম না আপনাকে। আমি তামসি। ও, এত কার সাথে কথা বললে? সে কখন থেকে বিজি দেখাচ্ছে তোমার ফোন? ও আমি তখন মনির সাথে কথা বলছিলাম। ও, তা এত কিসের কথা মনির সাথে? আজব তো, আমি কার সাথে কথা বলবো আর কার সাথে কথা বলবো না সেটা পুরোটাই আমার নিজের ব্যাপার। ওকে, বুঝলাম। এতদিন তোমার নিজের ব্যাপারই ছিল, কিন্তু এখন থেকে আমার ব্যাপার। ডিনার করছো? করছি। এখন কি করবে? কি আর করবো, ঘুমাবো। কাল ভার্সিটি আসবে? যাব। ওকে, গুড নাইট। গুড নাইট। তামসির ফোন কাটতে মনে কল করলো। ফোন রিসিভ করলাম। কার সাথে কথা বলছিলে হাসান এত সময় ধরে? তামসি ফোন করেছিল। আমার মুখে তামসির কথা শুনে মনির মুখটা কেমন যেন মলিন হয়ে উঠল। মনটা নিমিশেই খারাপ হয়ে গেল মনির। কি হলো, চুপ যে? ঘুমাও, কাল সকালে ভার্সিটিতে দেখা হবে। আমি বুঝতে পারলাম মনি ফোন কেটে দিল কেন। কিছু করার নাই, অপেক্ষা করতে হবে। ভালো কিছু পেতে হলে অপেক্ষা করাই লাগে। একদিকে মনি, যে কিনা তার জীবনের চাইতে বেশি ভালোবাসে আমাকে। অন্যদিকে তামসি, যাকে আমি পছন্দ করি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে ফোন হাতে নিলাম। না, আজ কোনো মেসেজ আসে নাই। মনে হয়তো কাল খুব বেশি কষ্ট পাইছে। আমি নিজে মনিকে শুভ সকাল লিখে মেসেজ করলাম। ফোন রেখে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আমি রুমে এসে ফোনটা আবার হাতে নিলাম। না, এখনও মনি কেন মেসেজ করে নাই। কিন্তু তামসি কয়েকবার কল করেছে। আমি ফোন রেখে নাস্তা করে রেডি হয়ে মোর্শেদকে কল করলাম। প্রথমবার রিং হতেই মোর্শেদ কল রিসিভ করলো। দোস্ত বল। ভার্সিটিতে আসছিস? না, যাচ্ছি। তুই কই? এই তো আমিও রেডি হলাম, এখনই বের হব। আচ্ছা, আয়, দেখা হবে। আচ্ছা। আমি ফোন কেটে দিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম ভার্সিটি। গাড়ি পার্ক করে আমি মোর্শেদকে কল করলাম। কই তুই? বকুলতলা চলে আয়। আমি ফোন কেটে দিয়ে বকুলতলার দিকে হাঁটতে লাগলাম। ও, আপনাদের তো বলা হয়নি, ক্যাম্পাসে ঢোকার পর থেকে কিছু মেয়ে পিছনে ফলো করছে। আমি দাঁড়িয়ে গেলাম। আমি পিছনে ঘুরে মেয়েগুলোকে ডাক দিলাম। সমস্যা কি তোমাদের? আসলে কি তুমি? আমি তোমাকে ভালোবাসি। কথা শেষ হলে যাও। ওকে, কি হলো, উত্তরটা দিবে না? ও, উত্তর লাগবে না তোমার? তুমি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র, মানে ক্লাসমেট আর বন্ধু। এর বেশি কিছু আশা করো না। আমি চলে আসলাম। মেয়েগুলো হাঁ করে তাকিয়ে আছে আমার চলে যাওয়ার দিকে। একটু সামনে এগোতেই ওই বখাটিগুলো আমার সামনে দাঁড়িয়ে পড়লো আর হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। আমি ক্ষমা করে দিয়ে এবার সোজা বকুলতলায় চলে আসলাম। এখানে সবাই বসে আছে, মোর্শেদ, রুমানা, মনি আর তামসি। আমাকে দেখে মনি মুখ ঘুরিয়ে নিল আর তামসি তো হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তামসি, এবার মুখটা বন্ধ করতো, নয়তো মুখে মাছি ঢুকবে। তামসি ভেবা চোখে খেয়ে গেল, মুখ বন্ধ করলো। কিরা হাসান, দাঁড়িয়ে আছিস কেন? বস। নাকি এখন আমাদের সাথে বসতে তোর মন? ওই চুপ। আর আমি ভাবতেছি কই বসবো। এত জায়গা থাকতে কই বসবি মানে? এবার মনে গা ঘেঁষে বসে পড়লাম। মনি সরে বসলো। কি হচ্ছে নাকি মনি? তুই হাসানকে দেখার পর থেকে কেমন জানি হলি। এখন হাসান তোর পাশে বসে থেকে তুই সরে যাচ্ছিস, সমস্যা কি তোর? আমার সমস্যা নাই, উনি তো এখন মন্ত্রীর ছেলে। আমার সাথে বসতে যদি আবার ওনার সম্মান নষ্ট হয়ে যায়, তাই আমি সরে বসছি। মনি একটু বেশি হয়ে যাচ্ছে না?
বেশি হলে সরি, আমার ক্লাস আছে, আমি উঠি। তোর একলার আছে নাকি? আমাদেরও তো আছে, আর এখনো অনেক সময় বাকি আছে। মনি উঠে চলে গেল আর কথা না বাড়িয়ে। কি ব্যাপার হাসান, ঝগড়া করছিস নাকি? না তো। তাহলে তোর উপর এত রেগে আছে কেন? মনি তো চলে গিয়েছে, বাদ দাও ওর কথা। হাসান, সকালে ফোন দিলাম, রিসিভ করনি কেন? ব্যস্ত ছিলাম একটু। ওহ। তখন সুলতানা এসে আমার পাশে বসলো। কেমন আছিস? ভালো, তুই? ভালো। ওই মেয়ে, তুই কে? এভাবে হাসানের ঘা ঘেসে বসলি কেন? তখন আমি বলে উঠলাম, ও সরি, তোদের বলতে ভুলে গেছি, ও হচ্ছে আমার কলিজা, মানে আমার বেস্ট ফ্রেন্ড সুলতানা। তারপর একে একে সবাইকে পরিচয় করে দিলাম। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ করবি? কোথাও ঘুরতে যাই, আজ সব খরচ আমি দিব। তাই নাকি? তাহলে চল, এক্ষুনি বের হয়ে। তুই গাড়ি নিয়ে আসছিস না, গাড়ি এখানে নিয়ে আয়। না, হাসানের গাড়িতে যাব। ঠিক, হাসানের গাড়িতে যাব তাহলে। সরি, আমি যেতে পারবো না। এই নে গাড়ি চাবি, তোরা যে আমি ক্লাসে যাচ্ছি। গাড়ি চাবি মোর্শেদকে দিয়ে আমি ক্লাসরুমে চলে আসলাম। মনি পিছনের সিটে মাথা হেলে বসে আছে। আমি মনির কাছে গেলাম, হাতটা মনির মাথায় রাখতেই মনি দাঁড়িয়ে পড়লো। আমাকে এক নজর দেখে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। হাসান, আমি আর পারছি না, যতদিন যাচ্ছে ততই তোমাকে হারানোর ভয় বাড়ছে। প্লিজ হাসান, বলো না তুমি আমাকে ভালোবাসো। আর একটু অপেক্ষা করো প্লিজ। চুপচাপ তোমার অপেক্ষায় বসে থাকি, আর তামসি আমার সামনে থেকে তোমাকে নিয়ে যাক, তাই না? মোর্শেদ, রোমানা আর সুলতানাও ক্লাসে চলে আসলো আর আমাকে আর মনিকে জড়িয়ে ধরা অবস্থায় দেখলো। রোমানা আর মোর্শেদ একটু একটু জানতো, তাই তেমন কিছুটা ভাবেনি। আর সুলতানা মুচকি মুচকি হাসতেছে, কিন্তু তামসি এমনটা দেখে কেঁদেই ফেললো। হয়েছে, ছাড়, সবাই দেখে ফেলবে। মনি আমাকে ছেড়ে দিল। তামসি আর ক্লাসে আসলো না, বাইরে চলে গেল। রিয়া, সুলতানা আর মনি একসাথে বসলো আর আমার মনির সাথে সুলতানা পরিচয় হলো, আর মোর্শেদ হাসানের সাথে। দোস্ত, কিছু বুঝলি? কি বুঝবো? তামসিও তোর প্রেমে পড়ে গিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে। তো এখন কি করবি? সময় হলেই দেখতে পারবি। দোস্ত, তোর কি মনে হয় তামসি তোকে বেশি খুশি রাখবে কিনা মনি তোকে বেশি খুশি রাখবে? তুই তো সবই জানিস, আমি তামসিকে পছন্দ করতাম আর মনি আমাকে ভালোবাসে। এখন হয়তো তামসিও বাসে, তবে কি তাহলে তুই কি এখন তামসিকে গ্রহণ করতে চাচ্ছিস? সেটা সময় হলে দেখতে পারবি। আর হ্যাঁ, আমি ভুল কাউকে বেছে নিব না, অবশ্যই সঠিক একজনকেই আমি বেছে নিব। আর আমি ভেবেই নিয়েছি কাকে আমার জীবনসঙ্গী বানাবো। ক্যাম্পাসে আড্ডা শেষ করে বাসায় চলে আসলাম। দুপুরে গড়িয়ে রাত নামলো। মনে একবারও কল করলো না, হয়তো আমার উপরে অভিমান করে আছে। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠলো। ভাবলাম মনি কল করেছে, কিন্তু ফোন হাতে নিয়ে দেখি তামসি কল করেছে। ফোন রিসিভ করলাম। তামসি, বলো। হাসান, তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেলো। আমি তোমাকে ভালোবাসি। শুনি নাই। হাসান, কান খুলে শুনে নাও, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আর মনি কেন, এছাড়াও কোনো মেয়ের সাথে কথা বলবে না, আড্ডা দিবে না। আমি তোমাকে কারোর সাথে মেনে নিতে পারবো না, তুমি শুধু আমার। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলে? এই যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি। মনে আছে কি সেদিনের কথা, যেদিন ক্যাম্পাসে আমাকে মারছিলা, তাও কোনো কারণ ছাড়াই, আর বলছিলে আমি নাকি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। তার জন্য তো সরি বলছি। ক্যাম্পাসের সবার সামনে যদি এটা বলতে পারো তাহলে ভেবে দেখব। ঠিক আছে হাসান, আমি তোমার জন্য সব করতে পারবো। কাল পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীর সামনে তোমাকে প্রপোজ করব। ওকে, এখন ঘুমাও, গুড নাইট। আর একটু কথা বলি না প্লিজ? না, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, ঘুমাও তাহলে। আমি ফোন কেটে দিয়ে নাচতে শুরু করে দিয়েছি। কাল আমাকে তামসি সবার সামনে ভালোবাসি বলবে। মোর্শেদকে কল করলাম। কিরে, এত রাতে কল করেছিস কেন? আরে রাত না, মাত্র তো সন্ধ্যা নামলো। আর শোন, কাল অবশ্যই ক্যাম্পাসে আসবি। আর হ্যাঁ, অবশ্যই। কি ব্যাপার, এত খুশি কেন? তামসি আমাকে কাল প্রপোজ করবে। আমি ফোন কেটে দিলাম। এইদিকে মোর্শেদ তো ভেবাচাকা খেয়ে গেল। তাহলে কি আমি তামসিকে মেনে নিব, এটাই ভাবতেছে। মোর্শেদ কয়েকবার আমাকে কল করলো, কিন্তু আমি কল রিসিভ করলাম না।
এত বড় খুশি খবরটা মনিকেও জানানো উচিত। মনিকে কল করলাম, প্রথমবার রিং বাজতেই মনি কল রিসিভ করলো। হ্যাঁ হাসান বলো। কি ব্যাপার, তোমার কণ্ঠ এমন হয়েছে কেন? একটু ঠান্ডা লেগেছে তো তাই। ও, কিছু বললে বলো তাড়াতাড়ি, আমি ঘুমাবো। কাল ক্যাম্পাসে আসবে না? না। কেন? এমনি। শোনো, কাল তুমি ক্যাম্পাসে আসবে, ওকে? কেন? একটু দরকার আছে। কি দরকার? আসলে কাল তামসি আমাকে সবার সামনে প্রপোজ করবে, তাই। ও। তুমি আমার অনেক আপন একটা মানুষ হয়ে আসবে না? যাব। মনি ফোন কেটে দিল। আমার আর বুঝতে বাকি রইল না মনির কণ্ঠ এমন শোনাচ্ছিল কেন। মনি হয়তো অনেক কান্না করেছে, মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে। তারপর আমি সুলতানাকে কল করলাম। হ্যালো দোস্ত, বল। কালকে আমাকে তামসি প্রপোজ করবে। এটা তো খুশির খবর। তোকে একটা কাজ করতে হবে দোস্ত। কি কাজ বল? তাহলে শোন দোস্ত, এটা তো অসম্ভব। আমি কিচ্ছু জানি না, তুই সব ম্যানেজ করবি করতি। ওকে ঠিক আছে। ধন্যবাদ দোস্ত। শালা কুত্তা হারামি বিলাই হনুমান লাল বানর, বন্ধুত্বের মধ্যে ধন্যবাদ আছে? ওকে বাই, ভালো থাকিস। সুলতানের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। এদিকে রাত কাটলো মনে কান্না দিয়ে, তামসি হাজারো রঙিন স্বপ্ন নিয়ে, আর আমার রাত কাটলো কাউকে আপন করে পাওয়ার অপেক্ষায়। সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গাড়ি নিয়ে ভার্সিটি চলে আসলাম। আজ ক্যাম্পাসটা কেমন যেন লাগছে, একটু অন্যরকম অনুভূতি কাজ করছে। সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু মনি রুমানা কই, এদের তো দেখতেই পাচ্ছি না কেন। তখন মনি বলল, কি রে, কাকে খুঁজতেছিস? আমি বললাম, তোকেই খুঁজতেছি। মনির চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, চোখগুলো ফুলে উঠেছে। আমি তার কারণটা খুব ভালো করে জানি, তাই আর জিজ্ঞেস করলাম না। মোর্শেদ আর রুমানা বসে আড্ডা দিচ্ছিল, আমি আর মনে ওদের কাছে গেলাম। কখন আসলি? মাত্রই তো আসলাম। তোরা সবাই মুখটা শুকিয়ে রাখছিস কেন? কই কই মানে? ওই যে পেছনে তাকা, তোর রানী চলে আসছে, তোর ভালোবাসার মানুষ আসছে। আমি পিছনের দিকে তাকালাম। তামসি আসছে নীল পরিবেশে। আমি বসে পড়লাম তামসিকে দেখে। মনি, বলো। চল আমরা অন্য কোথাও যাই। বুঝলাম না, তোরা সবাই আমাকে ইগনোর করছিস কেন? নিজের বিবেককে প্রশ্ন কর, কারণ পেয়ে যাবি। এত কথা বুঝি না, তোরা এখানেই থাকবি, এটা আমার অনুরোধ, প্লিজ না করিস না। হাসান। বলো। এখানেই। ওয়েট। আমি দাঁড়িয়ে পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের চিল্লিয়ে জড়ো করলাম। পুরো ক্যাম্পাসের দৃষ্টিতে এখন আমরা। তামসি হাঁটু গেড়ে আমার সামনে বসে একগুচ্ছ গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে চিৎকার করে বলল, হাসান আমি তোমাকে ভালোবাসি, হাসান আমি তোমাকে ভালোবাসি, হাসান আমি তোমাকে ভালোবাসি। পুরো ক্যাম্পাস নিশ্চুপ হয়ে গেল তামসির কাণ্ড দেখে। যে মেয়েটা কয়েকদিন আগে প্রপোজ করার জন্য আমাকে মারলো, আর আজ সেই মেয়ে সবার সামনে আমাকে প্রপোজ করলো। আমি তামসির হাত থেকে ফুলগুলো নিলাম। আমি এবার চিৎকার করে বলতে লাগলাম, হ্যাঁ তামসি আমাকে ভালোবাসে। তবে মনে আছে সেদিনের কথা, যেদিন তামসি আমাকে এই অপরাধের জন্যই মারছিল। কিন্তু সত্যিটা আপনার কেউ জানতেন না, আমি অপরাধটা করি নাই, কিন্তু আজ তো তামসি করলো এই অপরাধটা। এখন আমি কি করব, কি করা উচিত বলেন সবাই? সবাই চুপ করে দেখছে শুধু, সবাই। তামসি হয়তো আমার থেকে এমনটা আশা করেনি, তাই মাথা নিচের দিকে আমার সামনে দাঁড়িয়ে আছে। জানি না আমার কি করা উচিত ছিল, তবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি এখন তাই করব। হ্যাঁ আমি তাই করব। মনি এইদিকে আসবে একটু প্লিজ। মনির চোখে জল নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আপনারা হয়তো কেউ জানেন, আবার কেউ জানেন না। এই মেয়েটা না থাকলে হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। মেয়েটার ছায়ার মতো আমার পাশে ছিল, 1 মিনিটের জন্য সরে যায়নি। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এবার মনের সামনে হাঁটু ঘিরে বসে পড়লাম। তামসি দেয়া ফুলগুলো এবার আমি আমার কাজে ব্যবহার করছি। মনি, তুমি কি আমার মনের রানী হবে? তোমার রাজ্যের রাজা বানাবা? মনি হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। মনি আমাকে তুলতে যাবে এমন সময় আমি, এই দাঁড়াও, আর একটু কাজ আছে। সবাই অবাক আমার কাজ দেখে, হয়তো ভাবতেছে এখন কি করবে। তখন আমি সুলতানাকে ডাক দিলাম, ওই উত্তি কই ছিলে এতক্ষণ? কুত্তা, তোর পিছনেই ছিলাম। আচ্ছা জিনিসটা দে। তখন তার হাত থেকে ডায়মন্ডের রিংটা নিলাম, যেটা তাকে কাল কল করে বলেছিলাম মনে আঙুল দেখে
করে নিতে। ডায়মন্ডের রিং নিয়ে মনিকে বললাম, মনি, আর ইউ লাভ অ্যান্ড ম্যারি মি? তখন মনি কান্না করতে করতে আমাকে তুলে জড়িয়ে ধরল সবার সামনে। কি কেমন দিলাম? তামসি কাঁদতে কাঁদতে চলে গেল ক্যাম্পাস থেকে। সবাই হাততালি দিতে শুরু করে দিল। এবার যেটা হলো তার জন্য আমি নিজে একদম প্রস্তুত ছিলাম না। সবার সামনে মনি আমাকে কিস করলো। আমারও কি করা উচিত? হ্যাঁ, করেই ফেলি। আপনারা সবাই চোখ বন্ধ করেন, আমি একটু করি। তার কয়েকদিন পরে মনি জড়াজড়িতে জমজমাট করে আমাদের বিয়েটা হয়ে গেল। এখন রাত 12:47। বাড়ির ছাদে বসে আছি, কেউ বাসা করে যেতে দিচ্ছে না। রোমানা আর মোর্শেদ বলে তাদের পরে প্রেম করে বিয়ে করে ফেলেছে, তাই বাসা করতে দিবে না। আর সুলতানা তো আমাকে ছাড়বে না, কারণ তার বিয়ের সে বাসর করতে দিবে না। একই রাতে সে বাসর করতে পারবো। শেষে ভাবে বকানি খেয়ে বাসর হয়ে গেলাম। এমা, এ কি বউ আমার! কোমরে শাড়ি গুছিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুনলাম বাসর হয়ে বউ নাকি ঘোমটা দিয়ে খাটে বসে থাকে আর বর ঢুকলে পা ধরে সালাম করে। আমারটা উল্টো। তখনই আমি বললাম, মনি, তোমার এমন কেন? কুত্তা, তোর এখন আসার সময় হলো? এখন কয়টা বাজে? তখনই একটা ঠাস করে শব্দ হলো। আরে ভাই, কি ভাবছেন কেউ মারছে? তোর আমি দরজা আটকালাম। দরজা আটকে মনির দিকে যেতে লাগলাম, আর মনি পিছনের দিকে যেতে লাগলো। যেতে যেতে এক পর্যায়ে খাটে পড়ে গেল। তখনই আমি, আরে ভাই থাক, আমার লজ্জা করে। এগুলো ইতিহাস হয়ে থাক, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা ক্রিয়েট টিম বানাতে পারি।